তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে পড়াশোনাতে চলে যাই। প্রথমেই বলেছি যে অনেক বড় চ্যাপ্টার, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। খুব সুন্দর করে জাস্ট 2 ঘন্টা টাইম নিব আমি, খুব সুন্দর করে সম্পূর্ণ চ্যাপ্টারটাকে গুছিয়ে দিব, একটা টপিকসও স্কিপ না করে। ধৈর্য ধরে একটু থাকতে হবে। দেখো যে উদ্ভিদ শারীরতত্ত্ব, আমরা যে চ্যাপ্টারটা বলি যে আমরা হিউম্যান ফিজিওলজি সম্পর্কে বেশ কিছু চ্যাপ্টার পড়ছি, পরিপাক, শ্বসন, রক্ত সঞ্চালন, শ্বসন, শ্বাসক্রিয়া, চলন, অঙ্গ চালনা। সো এইরকমই একটা চ্যাপ্টার উদ্ভিদ শারীরতত্ত্ব, যেখানে প্ল্যান্ট ফিজিওলজি সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে। সো এই যে উদ্ভিদ শারীরতত্ত্ব, এর জনক বলা হয় কাকে বলতো? স্টিফেন হেলস কে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয়। স্টিফেন হেলস কে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয়। এটা 1 নাম্বার পয়েন্ট। আর এই যে আমরা যে আজকে পুষ্টি উপাদান নিয়ে পড়তেছি, যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে পুষ্টি উপাদান সম্পর্কে সর্বপ্রথম কোন বিজ্ঞানী ধারণা দিছে, তাহলে বিজ্ঞানীটার নাম কি হবে বলতো? এপি স্টেইন। তাহলে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক স্টিফেন হেলস, পুষ্টি উপাদান সম্পর্কে ধারণা দিছে কে বলতো? এপি স্টেইন। ওকে, এরপর আসো যে এই যে পুষ্টি উপাদান, আমরা সকলেই জানি যে উদ্ভিদের বেসিক্যালি তোমার কিছু উপাদান আছে পরিমাণে বেশি লাগে, কিছু উপাদান আছে পরিমাণে কম লাগে। এই উপাদানগুলোকেই আমরা পুষ্টি উপাদান বলে থাকি। সো এই যে টোটাল তোমার 17টা উপাদান আমরা যাদেরকে পুষ্টি উপাদান বলতেছি, এদের মধ্যে কিছু উপাদান আছে তোমার ম্যাক্রো উপাদান, আর কিছু উপাদান আছে কি বলতো? মাইক্রো উপাদান। সো ম্যাক্রো উপাদান বলতে আমরা কাদেরকে বুঝি? যে উপাদানগুলো কি পরিমাণে অনেক বেশি লাগে তাদেরকে আমরা কি বলে থাকি? ম্যাক্রো উপাদান বলি। যে উপাদানগুলো পরিমাণে অনেক বেশি লাগে তাদেরকে ম্যাক্রো উপাদান বলি। আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে MGK ক্যাফে ফর নাইস চপস, তাই না? যে এইভাবে আমরা ম্যাক্রো উপাদানগুলোকে মনে রাখতে পারি যে MGK ক্যাফে ফর কি বলতো? নাইস চপস। তাহলে দেখো ম্যাগনেসিয়াম, তারপরে কি পটাশিয়াম, তারপরে কি বলতো? ক্যালসিয়াম, তারপর নাইট্রোজেন, তারপরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, আর কি সালফার। এই যে আমাদের 3, 4, এখানে 2, 3, 4, আর এখানে কয়টা আছে? 3, 2 5। এই 9টা উপাদান। এই 9টা উপাদানকে আমরা কি বলতেছি বলতো? ম্যাক্রো উপাদান বলতেছি। এখন মাঝে মাঝে আমাদেরকে আরেকটা প্রশ্ন করে দেয় যে এই ম্যাক্রো উপাদানগুলোর মধ্যে আবার পরিমাণে কোন উপাদানটা বেশি লাগে, মানে এখানে যে উপাদানগুলো আছে তাদের মধ্যে আবার পরিমাণে কোনটা বেশি লাগে, তখন কিন্তু অ্যান্সার করবো ম্যাগনেসিয়াম। যে ম্যাগনেসিয়ামটা কি বলতো? পরিমাণে বেশি লাগে। আর এই উপাদানগুলো বাদ দিয়ে বাকি যে 8টা উপাদান আছে তাদেরকে আমরা মাইক্রো উপাদান বলি। নিকেল, ফেরাস, বোরন, মলিবেডেনাম, তারপর ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, ক্লোরিন, এদেরকে আমরা মাইক্রো উপাদান বলি। সো এই ম্যাক্রো উপাদানগুলোকে মনে রাখলে মাইক্রো উপাদানগুলোকে কিন্তু ইজিলি আইডেন্টিফাই করা যায়। এর বাইরে কিছু উপাদান আছে যাদেরকে আমরা উপকারী মৌল বলি। উপকারী মৌলগুলো কেমন? এগুলো সাধারণত সকল উদ্ভিদের ক্ষেত্রে লাগবে না, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে লাগবে, তাদেরকে আমরা কি বলবো বলতো? উপকারী মৌল বলবো। সো চলো আমরা একটু জানার চেষ্টা করি উপকারী মৌল কোনগুলো। দেখো সিলিকন ঘাস উদ্ভিদের জন্য উপকারী মৌল, তারপরে আয়োডিন সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল, আয়োডিন সামুদ্রিক শৈবালের জন্য তোমার উপকারী মৌল। এরপরে দেখো যে সোডিয়াম তোমার সোডিয়াম হলো C4 উদ্ভিদের জন্য উপকারী মৌল, C4 উদ্ভিদের জন্য উপকারী মৌল। আর কোবাল্ট নাইট্রোজেন ফিক্সি লিগিউমের জন্য, নাইট্রোজেন ফিক্সেশনের জন্য, আমরা যদি খাঁটি বাংলা ভাষায় বলি নাইট্রোজেন ফিক্সেশনের জন্য উপকারী মৌল। এই যে 4টা উপাদান দেখতেছি এদেরকে আমরা কি মৌল বলতেছি বলতো? উপকারী মৌল। এরা কিন্তু অত্যাবশ্যক মৌল নয়, এই কারণে আমরা অত্যাবশ্যক মৌল বলতে কয়টা বুঝি? 17টা। আর এরা কি বলতো? উপকারী মৌল। তবে সিলিকনটা ঘাস উদ্ভিদের জন্য প্রচুর পরিমাণে লাগে, সিলিকনটা ঘাস উদ্ভিদের জন্য প্রচুর পরিমাণে লাগে, এই কারণে সিলিকনকে ম্যাক্রোমৌল বিবেচনা করা হয়, ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল। আবার এই যে সোডিয়ামটা C4 উদ্ভিদের জন্য মানে অত্যাবশ্যক বলতে পারো, যে C4 উদ্ভিদ সোডিয়াম ছাড়া চলতে পারে না, এটাও মোটামুটি ভালো পরিমাণে লাগে, এই কারণে এটাকে মাইক্রোমৌল বিবেচনা করা হয়, মাইক্রো মৌল বিবেচনা করা হয়। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে সিলিকন আর সোডিয়াম সহ অত্যাবশ্যকীয় মৌলের সংখ্যা কয়টি, তাহলে आंसर হবে কয়টি বলতো? 19টি। যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সোডিয়াম আর তোমার সিলিকন সহ অত্যাবশ্যকীয় মৌলের সংখ্যা কয়টি, তখন আমরা आंसर করব কয়টি বলতো?
19টি। এবার দেখো এই যে 17টা পুষ্টি উপাদান আছে, এই 17টা পুষ্টি উপাদানের মধ্যে 14টা পুষ্টি উপাদান উদ্ভিদ হচ্ছে মাটি থেকে শোষণ করে, আর 3টা পুষ্টি উপাদান আছে, যেমন কি কি বলতো, CHO কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। এই 3টা উপাদান উদ্ভিদ হচ্ছে কি থেকে শোষণ করে, বায়ু থেকে শোষণ করে। তাহলে দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এরা কোথা থেকে শোষণ করে, বায়ু থেকে শোষণ করে, আর বাকি উপাদানগুলো হচ্ছে কোথা থেকে শোষিত হয়, মাটি থেকে শোষিত হয়। ওকে, তারপরে দেখো একটা জিনিস আছে যেটা হচ্ছে আমরা আয়ন আকারে যদি লিখি, দুইটা লেখা যায়, পটাশিয়াম আর হচ্ছে নাইট্রেট। এই যে হচ্ছে দুইটা আয়ন আছে, এরা হচ্ছে দ্রুত গতিতে শোষিত হয়। এরা হচ্ছে কেমন গতিতে শোষিত হয় বলতো, দ্রুত গতিতে শোষিত হয়। আর যদি হচ্ছে আমরা লিখি ক্যালসিয়াম আর হচ্ছে সালফেট, এরা হচ্ছে তোমার মন্থর গতিতে শোষিত হয়। এরা হচ্ছে কোন গতিতে শোষিত হবে, মন্থর গতিতে শোষিত হবে। এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। আমরা মনে রাখার জন্য হচ্ছে অনেক সময় এইভাবে হচ্ছে বলে থাকি যে পটাশিয়াম নাইট্রেট মানে কি, পোনা। পোনা মাছ কি অনেক দ্রুত চলে, তাই না? ছোট মাছগুলো কি কি পোনা মাছ বলা হয়। পোনা মাছ কি দ্রুত চলে, পটাশিয়াম নাইট্রেট পোনা, এটা কি দ্রুত চলে। দ্যাটস ওয়াই পটাশিয়াম আর নাইট্রেট হচ্ছে কি দ্রুত, ঠিক আছে, এরা দ্রুত শোষিত হয়। আর ক্যালসিয়াম এবং সালফেট কোন গতিতে শোষিত হচ্ছে বলতো, এরা হচ্ছে মন্থর গতিতে শোষিত হচ্ছে। সো এই পয়েন্টগুলো হচ্ছে আমাদেরকে ভালোভাবে হচ্ছে মনে রাখতে হবে। এবার দেখো এই যে উপকারী মৌলগুলো সম্পর্কে আমরা জানলাম, এই উপকারী মৌলগুলো আসলে কে কোন কাজে লাগে সেটা সম্পর্কে যদি হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি। যে দেখো উপকারী মৌলগুলো, যেমন এখানে বলছে যে নাইট্রোজেন, নাইট্রোজেনের কারণে কি পাতা হলুদ হয়ে যায়, একে ক্লোরোসিস বলে। ক্লোরোসিস মানে কি, পাতা হলুদ হয়ে যাওয়া, সবুজ থেকে কি হয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া। এই ক্লোরোসিস লৌহর অভাবে হতে পারে, ম্যাঙ্গানিজের অভাবে হতে পারে, দস্তার অভাবে হতে পারে। তোমাদের বইতে এটা আছে, এটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। ফসফরাসের অভাবে হচ্ছে পাতা, ফুল এবং ফল ঝরে যায়। পাতা, ফুল এবং হচ্ছে কি বলতো, ফল ঝরে যায় হচ্ছে কি ফসফরাসের অভাবে। ওকে, তারপর আসো সালফারের অভাবে। দেখো এখানে একটা রোগের নাম বলছে, নাম হচ্ছে ডাইব্যাক। আসলে ডাইব্যাক রোগটা কি, এটা যদি হচ্ছে আমরা একটা পাতা দেখি, দেখবা এই পাতার কিনারাগুলো এরকম আস্তে আস্তে মরতে শুরু করতে করতে একদম এই পাতার যে বোটা পর্যন্ত আছে এটা হচ্ছে মারা যায়। মানে অগ্রভাগ থেকে কি পেছনের দিকে, পাতাটা অগ্রভাগ থেকে পেছনের দিকে হচ্ছে মারা যেতে থাকে। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি বলতো, ডাইব্যাক। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ডাইব্যাক হয় কার অভাবে বলতো, সালফারের অভাবে হচ্ছে ডাইব্যাক হয়। এবং সালফারের অভাবে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে বেগুনি দাগ সৃষ্টি হয়। তাহলে আমি যে 3টা জিনিস হচ্ছে মার্ক করছি, এই 3টা খুব ভালো করে পড়তে হবে। নাইট্রোজেনের অভাবে হচ্ছে ক্লোরোসিস হয়, এছাড়া লৌহ, ম্যাঙ্গানিজ, দস্তার অভাবে ক্লোরোসিস হয়, ফসফরাসের অভাবে হচ্ছে পাতা, ফুল এবং ফল ঝরে যেতে পারে, আর হচ্ছে সালফারের অভাবে হচ্ছে বেগুনি দাগ সৃষ্টি এবং হচ্ছে কি হয় বলতো, ডাইব্যাক হয়। বেগুনি দাগ সৃষ্টি এবং কি হচ্ছে বলতো, ডাইব্যাক হচ্ছে। ওকে, এরপর আসো যে খনিজ লবণ পরিশোষণের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রভাবক গুলো। তুমি আমার ক্লাসটা করবা, ক্লাসটা করার পরে তুমি হচ্ছে এই যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর এক্স কোশ্চেন সলভ করবা, গুচ্ছের আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এক্স কোশ্চেন সলভ করবা, আদার্স ইউনিভার্সিটি গুলোরও এক্স কোশ্চেন সলভ করবা। দেখবে সব ঘুরে ফিরে আমি মুখ দিয়ে যে কথাগুলো বলতেছি এগুলা থেকেই হচ্ছে চলে আসতেছে। ওকে, এবার চলো আমরা খনিজ লবণ পরিশোষণের সাথে সম্পর্কিত বিভিন্ন মতবাদ সম্পর্কে জানার চেষ্টা করি। তো মতবাদগুলো কি কি? 1 নম্বরে দেখো প্রাপ্যতার মতবাদ বলা হয়। কিসের মতবাদ বলতো? প্রাপ্যতার মতবাদ। প্রাপ্যতার মতবাদ হচ্ছে 2টা, এটাকে মনে রাখবা কাক। কি বলতো? কাক। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড মতবাদ, আর একটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ ডিটেলস জানার দরকার নাই, হচ্ছে কৃষিতে গুচ্ছতে এগুলো সম্পর্কে ডিটেলস আসে না। তাহলে দেখো যে প্রাপ্যতার মতবাদ নিয়ে আমরা যদি বলি যে কার্বন ডাই অক্সাইড মতবাদ আর হচ্ছে কি কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ, তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে এরকম যে নিচের কোনটি খনিজ লবণের প্রাপ্যতার মতবাদ। ওকে, ভালো কথা। তারপরে আসো আমরা এরপরে 2টা পয়েন্ট নিয়ে হচ্ছে বিস্তারিত কথাবার্তা বলবো। একটা হচ্ছে সক্রিয় শোষণ, আর একটা হচ্ছে কি বলতো, নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় আর একটা হচ্ছে কি বলতো, নিষ্ক্রিয় শোষণ। এটা নিয়ে হচ্ছে আমরা একটু ইন ডিটেলসে কথাবার্তা বলার চেষ্টা করি। এই যে আমার হাতে যে হচ্ছে স্টাইলাসটা আছে, এটাকে দেখো আমি ছেড়ে দিলাম, এটা কি আপনা আপনি পড়ে গেল।
এখানে কি কোনো বল প্রয়োগ করতে হয়েছে? বল প্রয়োগ করতে হয় নাই। এই ঘটনাটাকে আমরা নিষ্ক্রিয় বলতে পারি, যে অভিকর্ষের প্রভাবে কি এটা আপনা আপনি কি নিচে পড়ে যাচ্ছে। বাট এই জিনিসটাকে যদি আমি এরকম উপরে টেনে তোলার চেষ্টা করতাম, তার মানে কি অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতে হইতো, অভিকর্ষের কি বিরুদ্ধে কাজ করতে হইতো, তখন কি করা লাগতো? বল প্রয়োগ করা লাগতো। এখানেও ঘটনাটা সেম, যেখানে বল প্রয়োগ করতে হবে, যেখানে শক্তি লাগবে, সেটাকে আমরা বলবো সক্রিয়। যেখানে শক্তি লাগবে না সেটাকে আমরা বলবো নিষ্ক্রিয়। যেখানে শক্তি লাগবে সেটাকে আমরা বলবো কি সক্রিয়। যেখানে শক্তি লাগবে না সেটাকে আমরা কি বলবো বলতো? নিষ্ক্রিয়। এবার সক্রিয়তে শক্তি আসলে কেন লাগে? আমরা সাধারণত জানি যে অধিকতর ঘনস্থান থেকে কম ঘনস্থানের দিকে পদার্থগুলো কি হতে থাকে বলতো? বাহিত হতে থাকে। কিন্তু ঘটনাটাকে যদি তুমি উল্টা ঘটাইতে চাও, যে তুমি মনে করতেছো যে কম ঘন থেকে অধিক ঘনের দিকে কোনো বস্তুকে নিতে চাবা, মানে কি ঘনত্ব আনতির বিপরীতে কাজ ঘটাবা, ঘনত্ব আনতির কি বলতো? বিপরীতে কাজ ঘটাবা, তখন তোমার কি লাগবে বলতো? শক্তি লাগবে। ঘনত্ব আনতির বিপরীতে যদি তুমি কোনো কাজ ঘটাইতে চাও, তখন তোমার কি বলতো? শক্তি লাগবে। এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে সক্রিয়। আর নিষ্ক্রিয় বলতে আমরা বুঝতেছি যে তোমার অধিক ঘন থেকে কম ঘনের দিকে যাবে, অধিক ঘন থেকে কম ঘনের দিকে যাবে, এটা আপনা আপনি যাবে, কোনো বল প্রয়োগ করার দরকার নাই। অধিক ঘন থেকে কম ঘনের দিকে যাবে, কোনো বল প্রয়োগ করার দরকার নাই, আপনা আপনি হচ্ছে চলে যাবে। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি বলতো? নিষ্ক্রিয় শোষণ বলতেছি। তাহলে সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণের পার্থক্যটা আশা করি হচ্ছে বুঝতে পারছো। এবার দেখো যে পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি সক্রিয় শোষণের মতবাদ, নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ। তাহলে চলো আমরা নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদগুলোকে এভাবে মনে রাখতে পারি, যে হচ্ছে আয় বাবা মাছ ধরি। ঠিক আছে, আয় বাবা মাছ ধরি। দেখো আয় দিয়ে হচ্ছে আয়ন বিনিময়, আয় দিয়ে হচ্ছে কি আয়ন বিনিময়। এই যে বাবার ব দিয়ে হচ্ছে ব্যাপক প্রবাহ, ব্যাপক প্রবাহ বা হচ্ছে মাস ফ্লো বলা হয়, এটাকে ইংরেজিতে মাস ফ্লো বলা হয়। বুঝতে পারছো? তারপরে যে এই ব দিয়ে হচ্ছে তোমার ব্যাপন মতবাদ, ব্যাপন মতবাদ। আর এই যে মাছ দিয়ে হচ্ছে এটাকে মাস ফ্লো বলা হয়, মাছ দিয়ে। আর ধরি দিয়ে হচ্ছে ডোনায়ন সাম্য অবস্থা। আমাদের যতটুকু লাগবে ততটুকুই পড়বো, আমরা অতিরিক্ত কিছুই পড়বো না, ডোনায়ন সাম্য অবস্থা। তাহলে দেখো আমরা দেখলাম যে নিষ্ক্রিয় পরিশোষণের হচ্ছে মতবাদগুলো কি কি, যে আয় বাবা মাছ ধরি, আয় দিয়ে হচ্ছে আয়ন বিনিময়, তারপরে বাবার ব দিয়ে হচ্ছে ব্যাপক প্রবাহ, এই মাছ দিয়ে মাস ফ্লো বলতে পারো, যেটাই ব্যাপক প্রবাহ সেটাই মাস ফ্লো মানে অধিক প্রবাহ। আর ব দিয়ে হচ্ছে ব্যাপন মতবাদ, আর ধরি দিয়ে হচ্ছে কি বলতো? ডোনায়ন সাম্য অবস্থা। ধরি দিয়ে হচ্ছে কি বলতো? ডোনায়ন সাম্য অবস্থা। এখানে শুধুমাত্র হচ্ছে আমরা আয়ন বিনিময় মতবাদটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। বিজ্ঞানীরা আবিষ্কার করছে এই আয়ন বিনিময় মতবাদ অনুযায়ী ক্যাটায়নের সাথে ক্যাটায়নের বিনিময় ঘটবে, অ্যানায়নের সাথে অ্যানায়নের বিনিময় ঘটবে। ক্যাটায়নের সাথে ক্যাটায়নের, অ্যানায়নের সাথে কি বলতো? অ্যানায়নের। যেমন হাইড্রোজেন আয়নের সাথে হচ্ছে বিনিময় ঘটবে কার বলতো? তোমার পটাশিয়ামের। আর হচ্ছে হাইড্রোক্সিল আয়নের সাথে বিনিময় ঘটবে কার বলতো? তোমার ক্লোরিনের। ওকে, পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এখান থেকে, যে হাইড্রোজেন আয়নের সাথে কার বিনিময় ঘটে আর হচ্ছে হাইড্রোক্সিল আয়নের সাথে কার বিনিময় ঘটে। ঘটনাটা এরকম যে হাইড্রোজেন আয়নটা মনে করো মূলে আছে, পটাশিয়াম আয়নটা হচ্ছে কি মাটিতে আছে, তাহলে পটাশিয়াম আয়নটা মূলে যেতে পারে, হাইড্রোজেন আয়নটা কি মাটিতে আসতে পারে, আবার বিপরীত ঘটনাও ঘটতে পারে। আবার দেখো হাইড্রোক্সিল আয়নটা মনে করো যে হচ্ছে মূলে আছে, মূল থেকে সেটা মাটিতে চলে যেতে পারে, তাহলে ক্লোরিন আয়নটা কোথায় চলে যাবে বলতো? মাটি থেকে মূলে চলে যাবে। এই ঘটনাটাকেই হচ্ছে আমরা বলতেছি কি বলতো? আয়ন বিনিময় মতবাদ। তারপর দেখো ব্যাপন, ব্যাপন মানে কি? অধিকতর ঘন থেকে কম ঘনের দিকে যাওয়া। তারপর হচ্ছে ব্যাপক প্রবাহ বা কি মাস ফ্লো। উদ্ভিদ যখন অনেক জোরে অভিস্রবণ দিয়ে হচ্ছে পানি টেনে নেয়, অনেক অভিস্রবণের হার যখন অনেক বেড়ে যায় উদ্ভিদের, তখন সে কি করে? ওই অভিস্রবণের সাথে কিছু আয়নকে অটোমেটিক উপরে টেনে নেয়, এটাই হচ্ছে ব্যাপক প্রবাহ বা হচ্ছে কি মাস ফ্লো। আর ডোনায়ন সাম্য অবস্থা, সাম্য অবস্থা তোমরা সবাই জানো। মনে করো এই মূলের ভিতরে হচ্ছে এরকম 16টা পজিটিভ আয়ন আছে, 15টা নেগেটিভ আয়ন আছে, তাহলে কি সাম্য অবস্থা আছে? নাই। তখন কি করবে? বাইরে থেকে একটা নেগেটিভ আয়ন যখন হচ্ছে প্রবেশ করবে,
তখন সে কি সাম্য অবস্থায় চলে আসবে। যে মনে করো 16টা পজিটিভ আয়ন আছে আর 15টা নেগেটিভ আয়ন আছে, সাম্য অবস্থায় নাই। বাহির থেকে যখন আরেকটা নেগেটিভ আয়ন প্রবেশ করতেছে তখন কি 16টা পজিটিভ আয়ন 16টা নেগেটিভ আয়ন হয়ে যাচ্ছে, তখন হচ্ছে কি এরা সাম্য অবস্থায় চলে আসতেছে। সো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। আর সক্রিয় শোষণের ক্ষেত্রে মতবাদ হচ্ছে 3টা, লুন্ডেগর, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট আর লেসিথিন বাহক ধারণা। লুন্ডেগর, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, লেসিথিন বাহক ধারণা। লুন্ডেগর মতবাদ থেকে আমাদেরকে মনে রাখতে হবে এই প্রক্রিয়ায় বাহক হিসেবে কাজ করে লৌহ গঠিত প্রোটিন বা সাইটোক্রোম। তাহলে দেখো আমরা কি বললাম, যে সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, লুন্ডেগর এই প্রক্রিয়ায় বাহক হিসেবে কাজ করে কে, সাইটোক্রোম বা হচ্ছে লৌহ গঠিত প্রোটিন। মানে এই প্রোটিনটা আয়নগুলারে জোর করে টেনে নিয়ে আসে, এই প্রোটিনটা আয়নগুলারে কি করে, জোর করে টেনে নিয়ে এসে, এটা হচ্ছে লুন্ডেগর মতবাদ। তারপরে হচ্ছে আরেকটা আছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আরেকটা আছে লেসিথিন বাহক ধারণা। লেসিথিন এক প্রকার ফসফোলিপিড, লেসিথিন, সেফালন, প্লাজমালোজেন এরা হচ্ছে ফসফোলিপিড। এই লেসিথিনটা হচ্ছে আয়নের বাহক হিসেবে কাজ করে, আয়নের বাহক হিসেবে কাজ করে। এই তথ্যগুলো হচ্ছে পড়লেই হয়ে যাবে। তাহলে দেখো সক্রিয় পরিশোষণের মতবাদ হচ্ছে 3টা, লুন্ডেগর মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, লেসিথিন বাহক ধারণা। আর নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ হচ্ছে 4টা, আয়ন বিনিময়, তারপর হচ্ছে ব্যাপন মতবাদ, ব্যাপক প্রবাহ বা মাস ফ্লো, তারপরে হচ্ছে ডোনায়ন সাম্য অবস্থা। সো এই জিনিসগুলো হচ্ছে পড়লেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আয়ন বিনিময় থেকে পড়লাম কোন কোন আয়ন বিনিময় ঘটতে পারে, তারপরে আমরা সাম্য অবস্থার ক্ষেত্রে দেখলাম কিভাবে সাম্য অবস্থা তৈরি হয়, ব্যাপক প্রবাহ বা মাস ফ্লোর ক্ষেত্রে অবিশ্রমণিক চাপ বেড়ে গেলে কিছু আয়ন অটো চলে আসে, এটা দেখলাম। তারপর হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে আমরা দেখলাম যে অধিকতর ঘন থেকে কম ঘনের দিকে চলে যায়। তারপরে হচ্ছে লুন্ডেগর মতবাদের ক্ষেত্রে দেখলাম যে সাইটোক্রোমটা কি হিসেবে কাজ করে বলতো, বাহক হিসেবে কাজ করে। আর হচ্ছে লেসিথিন বাহক ধারণা, এটার ক্ষেত্রে হচ্ছে বাহক হিসেবে কাজ করে কে, লেসিথিন নামক হচ্ছে একটা ফসফোলিপিড। লেসিথিন নামক কে বলতো, একটা ফসফোলিপিড। সো এই তথ্যগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে। একটু আগে হচ্ছে আমি বারবার বলে আসছি যে বিপাকীয় শক্তি, শক্তির প্রয়োজন পড়ে কি, দেখো সক্রিয়তে শক্তির প্রয়োজন পড়ে, নিষ্ক্রিয়তে শক্তির প্রয়োজন পড়ে না, নিষ্ক্রিয়তে শক্তির প্রয়োজন পড়ে না। তারপরে দেখো এই যে এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে একই সাথে সংগঠিত হয় আর নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে একই সাথে সংগঠিত হয় না। সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে একই সাথে সংগঠিত হয়, নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে একই সাথে সংগঠিত হয় না। এই টোটাল জিনিসগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো পানি এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে যদি একটু পার্থক্য দেখার চেষ্টা করি, যে পানিটা আসলে কিভাবে পরিশোষিত হয় আর খনিজ লবণটা কিভাবে পরিশোষিত হয়। পানিটা বেসিক্যালি হচ্ছে নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, কিসের মাধ্যমে বলতো, তোমার হচ্ছে পানি পরিশোষণ হয় বেসিক্যালি অভিস্রবণ প্রক্রিয়ায়। উদ্ভিদ পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়, অভিস্রবণ প্রক্রিয়ায়। আর হচ্ছে লবণ পরিশোষণ করে, লবণ শোষণ করে কোন প্রক্রিয়ায়, পরিশোষণ প্রক্রিয়ায়। ঠিক আছে, পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়, অভিস্রবণ প্রক্রিয়ায়। আর হচ্ছে লবণটা হচ্ছে কি নিষ্ক্রিয় শোষণ, সক্রিয় শোষণের মাধ্যমে হচ্ছে উদ্ভিদ পরিশোষণ করে। তারপরে দেখো যে পানি শোষিত হয় কি অণু হিসেবে, মানে কি H2O হিসেবে হচ্ছে পানি শোষিত হচ্ছে, বাট তোমার খনিজ লবণ শোষিত হচ্ছে কি হিসেবে, আয়ন হিসেবে। যেমন মনে করো পটাশিয়াম আয়ন আকারে শোষিত হলো, সোডিয়াম আয়ন আকারে শোষিত হলো, এরকম আয়ন হিসেবে কি হচ্ছে, শোষিত হচ্ছে। তারপরে পানি শোষণ হচ্ছে কি মূল রম দ্বারা, উদ্ভিদের যে কোষ, উদ্ভিদের যে মূল আছে, মূলের মাথায় যে হচ্ছে রোম গুলো থাকে, সেই রোম গুলো দ্বারা হচ্ছে কি পানি পরিশোষণ হয়। আর খনিজ লবণ শোষিত হয় মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দ্বারা, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দ্বারা। ওকে, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দ্বারা হচ্ছে তোমার এই খনিজ লবণটা শোষিত হয়ে থাকে। সো এই পর্যন্ত আমরা পড়লাম। এরপরে দেখো যে কিছু বইতে অনেক প্রভাবক আছে, বাট পরীক্ষায় আসে ব্যস্তানুপাতিক প্রভাবক কোনগুলো, ব্যস্তানুপাতিক প্রভাবক কোনগুলো।
পরীক্ষা হচ্ছে এইগুলো আসে। সমানুপাতিক প্রভাবক গুলো পড়ার দরকার নেই। আর তুমি যদি ব্যস্তানুপাতিক প্রভাবক গুলো হচ্ছে পড়তে পারো, তাহলে সমানুপাতিক প্রভাবক গুলো হচ্ছে তুমি অটোমেটিক্যালি হচ্ছে পড়তে পারবা। যেমন দেখো এখানে বলছে যে পানি পরিশোষণের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক প্রভাবক কি? বৃষ্টিপাত। তার মানে বৃষ্টিপাত যদি বেশি হয় উদ্ভিদ পানি কম শোষণ করবে, বৃষ্টিপাত যদি কম হয় উদ্ভিদ কি শোষণ করবে? পানি বেশি শোষণ করবে। তার মানে বৃষ্টিপাতের সাথে পানি পরিশোষণের সম্পর্ক কি বলতো? উল্টা। বৃষ্টিপাতের সাথে পানি পরিশোষণের সম্পর্ক কি বলতো? উল্টা। এরপরে আসো যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাথে পটাশিয়ামের সম্পর্ক উল্টা। কি বলছি বলতো? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাথে পটাশিয়ামের সম্পর্ক উল্টা। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম শোষণকে বাধাগ্রস্ত করে। আবার হচ্ছে আরেকটা জায়গায় দেখবে লেখা আছে ক্যালসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম শোষণকে কি করে বলতো? বাধাগ্রস্ত করে। তার মানে ক্যালসিয়ামের সাথেও ম্যাগনেসিয়ামের সম্পর্ক হচ্ছে উল্টা, যে এই দুইটা যদি একই সাথে অবস্থান করে দুইজন দুইজনকে কি বাধা দেয় যাতে শোষিত কি কম হয়। আবার ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাথে পটাশিয়ামের হচ্ছে শোষণ হারও কি বলতো? উল্টা। সো এই তথ্যগুলো হচ্ছে আমাদেরকে কি করতে হবে বলতো? মনে রাখতে হবে। স্লাইড স্ক্রিনশট দিতে হবে না, ক্লাস শেষে নোট দিয়ে দেওয়া হবে। এগুলো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নাই, ক্লাস শেষে হচ্ছে আমরা নোট দিয়ে দিব। ক্লাস শেষে হচ্ছে আমরা নোট দিয়ে দিব। সো এই হচ্ছে আমাদের পুষ্টি উপাদান। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে সবাই ক্লিয়ার কিনা। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। ওকে ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? যা পড়াইছি তোমার গুচ্ছের প্রশ্ন ব্যাংক, এগ্রির প্রশ্ন ব্যাংক খুলে দেখো। এই টপিকস থেকে এর বাইরে কোনো প্রশ্ন নাই। এই টপিকস থেকে এর বাইরে কোনো হচ্ছে প্রশ্ন নাই। ওকে, সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানা দাও যে তোমরা হচ্ছে সবাই ক্লিয়ার। ওকে, আর হচ্ছে কোনো স্ক্রিনশট কিচ্ছু নেওয়ার দরকার নাই। এগুলো হচ্ছে আমরা ক্লাস শেষে তোমাদেরকে হচ্ছে নোট প্রোভাইড করব। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে এগুলো প্রোভাইড করব। ওকে, এবার চলো আমরা নেক্সট টপিকসে চলে যাই, হচ্ছে প্রশোধন সম্পর্কিত হচ্ছে তথ্যাবলী। আমরা প্রশোধন নিয়ে হচ্ছে কথাবার্তা বলি। দেখো, উদ্ভিদ থেকে পানি দুই ভাবে বের হতে পারে। উদ্ভিদ থেকে পানিটা যদি বাষ্প আকারে বের হয়, উদ্ভিদ থেকে পানিটা যদি কি বাষ্প আকারে বের হয় এবং সেটা কি দিয়ে বের হবে? পত্ররন্ধ্র দিয়ে বের হবে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে প্রসেদন। তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? প্রসেদন। এবার উদ্ভিদ থেকে পানিটা যদি তরল আকারে বের হয়, তরল আকারে বের হয় হচ্ছে হাইড্রোথোট বা হচ্ছে পানি পত্ররন্ধ্র দিয়ে। হাইড্রোথোট হচ্ছে বাকি পানি পত্ররন্ধ্র দিয়ে। আমরা এখানে পানি পত্ররন্ধ্র হচ্ছে লিখে রাখি। পানি পত্ররন্ধ্র দিয়ে যদি হচ্ছে বের হয় তখন সেই প্রক্রিয়াটাকে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে গাটেশন। সেই প্রক্রিয়াটাকে গাটেশন। তাহলে দেখো, উদ্ভিদ থেকে দুই ভাবে পানিটা বের হতে পারে। বাষ্প আকারে পত্ররন্ধ্র দিয়ে বের হলে কি প্রশোধন, পানিটা যদি তরল আকারে পানি পত্ররন্ধ্র দিয়ে বের হয় গাটেশন হচ্ছে আমরা বলতেছি। সো আমাদের এই চ্যাপ্টারের পড়া বেসিক্যালি কি প্রশোধন নিয়ে, আর গাটেশন নিয়ে পড়াশোনা হচ্ছে আমাদের টিস্যুতন্ত্র চ্যাপ্টারে। সো আমরা আজকে এই প্রশোধন নিয়ে পড়বো। তাহলে দেখো যে এই যে প্রশোধন প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কি পানিটা বের হয়ে যাচ্ছে। উদ্ভিদ যদি 100 লিটার পানি গ্রহণ করে, তার 99 লিটার এই প্রশোধন প্রক্রিয়ায় বের হয়ে যায়, আর 1 লিটার কি কাজে লাগে। 1 লিটার হচ্ছে কি কাজে লাগে। চিন্তা করছো? ক্যান ইউ ইমাজিন যে উদ্ভিদ যে পরিমাণ পানি গ্রহণ করতেছে, ঠিক আছে, তার 99% কি বের হয়ে যাচ্ছে, আর 1% কি বলতো কাজে লাগতেছে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে কার্টিস, বুঝতে পারছো? কার্টিস, এই ঘটনাটাকে বলছে প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। এই ঘটনাটাকে কি বলছে বলতো? প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। ঠিক আছে, বিজ্ঞানী কার্টিস বলল যে এটা হচ্ছে কি প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। ওকে, নেসেসারি ইভিল বলে হচ্ছে আখ্যায়িত করলো হচ্ছে কে বলতো? বিজ্ঞানী কার্টিস। এবার আরেকটি যন্ত্র আছে, নাম হচ্ছে গ্যানং পটোমিটার। কি বলছি বলতো? গ্যানং পটোমিটার। এই গ্যানং পটোমিটার নামক হচ্ছে যন্ত্রটার দ্বারা
এই প্রশোধনের হার হচ্ছে পরিমাপ করা হয়। গ্যানং পটোমিটার নামক যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটা দ্বারা হচ্ছে কি করা হচ্ছে বলতো, প্রশোধনের হার পরিমাপ করা হচ্ছে। এই তথ্যগুলো হচ্ছে মনে রাখবা। এবার আসো যে এই যে হচ্ছে প্রশোধন বা হচ্ছে তোমার এর প্রকারভেদ আসলে কি। প্রশোধন বেসিক্যালি তিন প্রকার: পত্ররন্ধ্রীয় প্রশোধন, ত্বকীয় প্রশোধন আর হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। তাহলে দেখো আমরা একটু লেখার চেষ্টা করি। পত্ররন্ধ্রীয় প্রশোধন, ত্বকীয় প্রশোধন আর হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। এই তিন প্রকারে হচ্ছে প্রশোধনকে কি বলতো ভাগ করা যায়। ত্বক দিয়ে বের হচ্ছে, লেন্টিসেল দিয়ে বের হচ্ছে পানি, তারপরে কি পত্র মানে কি পাতা দিয়ে বের হচ্ছে। এই তিন ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারি। এই পত্ররন্ধ্র দিয়ে যে প্রশোধনটা হয় এটা হচ্ছে 95 থেকে হচ্ছে 98% প্রশোধন পত্ররন্ধ্র দিয়ে হয়ে থাকে। আর ত্বক দিয়ে হয় হচ্ছে 0.2 থেকে 0.5% হচ্ছে প্রশোধন কি বলতো ত্বক দিয়ে হয়। আর লেন্টিসেল দিয়ে হচ্ছে 1% প্রশোধন হচ্ছে হয়ে থাকে। এখন দেখো খেয়াল করো যে পাতা দিয়ে, পত্র বা পাতা দিয়ে যেহেতু সবচেয়ে বেশি পরিমাণে প্রশোধন সংঘটিত হচ্ছে, এই কারণে পাতাকে বলা হয় প্রশোধনের প্রধান অঙ্গ। যে পাতাকে আমরা কি বলতেছি বলতো, প্রশোধনের প্রধান অঙ্গ হচ্ছে বলতেছি। তাহলে আমরা কি কি পড়লাম, যে একটা উদ্ভিদ থেকে পানি দুই ভাবে বের হতে পারে, বাষ্প আকারে, তরল আকারে। আমাদের এই চ্যাপ্টারের মেইন পড়া বাষ্প আকারে। বাষ্প আকারে যখন পত্ররন্ধ্র দিয়ে বের হয় সেটাকে আমরা প্রশোধন বলতেছি। উদ্ভিদ যে পরিমাণ পানি গ্রহণ করে 99% বেড়ে যায়, 1 লিটার হচ্ছে কাজে লাগে। এই ঘটনাটাকে বিজ্ঞানী কার্টিস বলছে নেসেসারি এভিল। গ্যানং পটোমিটার যন্ত্র দ্বারা প্রশোধনের হার কি করা যায় বলতো, পরিমাপ করা যায়। প্রশোধন কয় প্রকার? 3 প্রকার। পত্ররন্ধ্রীয় প্রশোধন 95 থেকে 98%, ত্বকীয় প্রশোধন 0.2 থেকে 0.5% আর লেন্টিকুলার প্রশোধন কত পার্সেন্ট বলতো, 1%। এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। এবার চলো আমরা হচ্ছে পত্ররন্ধ্রটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। খেয়াল করো যে এই পাশে আট করি, যে এটা হচ্ছে একটা রন্ধ্র। রন্ধ্রর দুই পাশে এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ, আর রক্ষী কোষের সাইড দিয়ে হচ্ছে এরকম কি থাকে বলতো, সহকারী কোষ থাকে। রক্ষী কোষের দুই সাইড দিয়ে হচ্ছে এরকম কি থাকে বলতো, সহকারী হচ্ছে, আচ্ছা কি বলছে, আচ্ছা হাতের লেখা বুঝতে কষ্ট হচ্ছে। বায়োলজিতে অনেক বেশি লিখতে হয়, এই কারণে একটু দ্রুত লিখতে হবে। যে কেমিস্ট্রি বা ম্যাথ ফিজিক্সের মতো হলে কম লিখতে হয়, আস্তে আস্তে লেখা যায়। বায়োলজিতে অনেক বেশি হচ্ছে লিখতে হয়। আর হচ্ছে ধৈর্য ধরে ক্লাস করো, প্রশ্ন থাকবে না। তুমি যদি, আমি যখন একটা টপিকস পড়ায় ফেলবো, টপিকস পড়ানোর মাঝখানে প্রশ্ন করার কোনো দরকার নেই। যখন আমি টপিকসটা শেষ করব তারপরে তোমাদেরকে সুযোগ দিব যে তোমার কোনো প্রশ্ন আছে কিনা, তখন দেখবা তোমার আর কোনো প্রশ্ন নেই, থাকলেও আমি সেটার অ্যান্সার দিব। সো পড়ানোর মাঝে প্রশ্ন করার দরকার নেই। ওকে, তাহলে দেখো যে আমরা কি পড়তেছি বলতো, পত্ররন্ধ্র নিয়ে হচ্ছে পড়তেছি। যে এই যে এটা হচ্ছে কি পত্ররন্ধ্র, আর রন্ধ্রের সাইডে থাকে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ। আর এই রক্ষী কোষের ভিতরে কি থাকে বলতো, ক্লোরোপ্লাস্ট থাকে। এই যে দেখো এটা রক্ষী কোষ, রক্ষী কোষের ভিতরে কি ক্লোরোপ্লাস্ট। রক্ষী কোষ থাকতেছে কয়টা, দুইটা। আকৃতি কেমন, অর্ধচন্দ্রাকৃতি। এদের আরেকটা নাম হচ্ছে গার্ড সেল বলা হয়। এদের আরেকটা নাম কি বলতো, গার্ড সেল। আর এর সাইড দিয়ে যারা থাকে এরা হচ্ছে কি বলতো, সহকারী কোষ। এদের সাইড দিয়ে যারা থাকতেছে এদেরকে হচ্ছে আমরা কি বলতেছি বলতো, সহকারী কোষ হচ্ছে বলতেছি। ওকে, এবার চলো আমরা অলরেডি তো পাতাকে বলে দিছি যে হচ্ছে প্রশোধনের কি বলতো প্রধান অঙ্গ হচ্ছে, আমরা পাতাকে হচ্ছে অলরেডি হচ্ছে বলে দিছি। এবার খেয়াল করো এই পত্ররন্ধ্রটা আসলে কোথায় কোথায় অবস্থান করে। একটা পাতা যদি বিষম পৃষ্ঠ হয়, একটা পাতা যদি বিষম পৃষ্ঠ মানে কি, আমার হাতের দিকে খেয়াল করো। এই হাতের এই পাশটা আর এই পাশটা, দুটো পাশ কি এক, নো, আলাদা। তোমরা যদি একটা আম গাছের পাতা দেখো, দেখবা উপরের পৃষ্ঠ আর নিচের পৃষ্ঠ কি ম্যাচ করতেছে না, আলাদা। বিষম পৃষ্ঠ মানে কি বলতো, আলাদা। এই যে বিষম পৃষ্ঠের ক্ষেত্রে পত্ররন্ধ্রটা থাকে হচ্ছে নিম্ন বহিস্থ ত্বকে। নিম্ন বহিস্থ ত্বকে হচ্ছে পত্ররন্ধ্র থাকে। খেয়াল করো, এটি যদি একটা আম গাছের পাতা হয় তাহলে পত্ররন্ধ্রটা অবস্থান করবে নিচের দিকে বহিস্থ ত্বকে। আর যদি আমরা সাধারণত দ্বিবীজপত্রীর পাতা হচ্ছে বিষম পৃষ্ঠ হয়। আর যদি আমরা হচ্ছে সমদ্বিপৃষ্ঠ পাতা হচ্ছে বলে থাকি, সমদ্বিপৃষ্ঠ মানে পাতার উভয় পাশে কি একই, উভয় পাশেই কি বলতো
একই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে উভয় ত্বকে পত্ররন্ধ্র থাকে। যেমন মনে করো নারিকেল গাছ যদি হচ্ছে আমরা বলি, নারিকেল গাছের ক্ষেত্রে দেখবা হচ্ছে উভয় ত্বকেই পত্ররন্ধ্র থাকে। এরা হচ্ছে কেমন পাতার উদাহরণ বলতো? সমদ্বিপৃষ্ঠ পাতার হচ্ছে উদাহরণ। আর নিমজ্জিত জলজ উদ্ভিদ যারা আছে তাদের ক্ষেত্রে সাধারণত হচ্ছে পত্ররন্ধ্র থাকে না, বা থাকলেও সেটা কি নিষ্ক্রিয়। আর আমরা যে হচ্ছে তোমার মরুর যে উদ্ভিদগুলো দেখি তাদের ক্ষেত্রে পত্ররন্ধ্রটা হচ্ছে লুকায়িত অবস্থায় থাকে, মানে পত্ররন্ধ্রটা একটু ভিতরে থাকে। লুকায়িত পত্ররন্ধ্র আমরা কিছু ক্ষেত্রে লবণাক্ত উদ্ভিদেও পাই। তার মানে খেয়াল করো যে লুকায়িত পত্ররন্ধ্র আমরা লবণাক্ত উদ্ভিদেও পাচ্ছি, মরুজ উদ্ভিদেও পাচ্ছি, বাট সকল মরুজ উদ্ভিদেই হচ্ছে লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায়। প্রশ্ন যদি চাওয়া হয় যে লুকায়িত পত্ররন্ধ্র কোথায় পাওয়া যায়, অপশনে যদি থাকে যে হচ্ছে মরুজ উদ্ভিদ, লবণাক্ত উদ্ভিদ, তাহলে মরুজ উদ্ভিদ হচ্ছে মোর অ্যাকুরেট অ্যান্সার। মরুজ উদ্ভিদ হচ্ছে কি বলতো? মোর অ্যাকুরেট অ্যান্সার। মরুজ উদ্ভিদ কি বলতো? মোর অ্যাকুরেট হচ্ছে অ্যান্সার। তাদের ক্ষেত্রে কি লুকায়িত পত্ররন্ধ্র থাকে। ওকে, এবার চলো এই যে পত্ররন্ধ্রটা আছে এদের হচ্ছে সংখ্যা হচ্ছে আসলে কত খেয়াল করো। এই পত্ররন্ধ্রের সংখ্যা হচ্ছে 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র অবস্থান করে হচ্ছে পার সিএম স্কয়ার, মানে হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার এলাকায় এদের হচ্ছে সংখ্যা কত? 1000 থেকে 60,000। 1 সিএম স্কয়ারে কত বলতো? হচ্ছে তোমার 1000 থেকে হচ্ছে 60,000 পত্ররন্ধ্র থাকে। আর পত্ররন্ধ্রগুলো সকাল 10টা থেকে 11টা হচ্ছে পূর্ণ খোলা, এবং দুপুর 2টা থেকে হচ্ছে 3টা পর্যন্ত কি বলতো? পূর্ণ খোলা থাকে। পত্ররন্ধ্রগুলো হচ্ছে সকাল 10টা থেকে 11টা আর দুপুর 2টা থেকে হচ্ছে 3টা পর্যন্ত কি বলতো? পূর্ণ খোলা থাকে। এটা স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে, মানে স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে পত্ররন্ধ্রগুলো হচ্ছে তোমার দিনের বেলা খোলা থেকে রাতের বেলা বন্ধ থাকে। এখন যদি আমরা একটু মরুজ উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে কথা বলতে চাই, তাহলে মরুজ উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে পত্ররন্ধ্র হচ্ছে রাতে খোলা দিনে বন্ধ। মরুজ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র কি? রাতে খোলা দিনে বন্ধ। আর স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র কি বলতো? দিনে খোলা রাতে বন্ধ, দিনে খোলা রাতে বন্ধ। কারণ মরুজ উদ্ভিদ গুলোতে হচ্ছে তোমরা জানো যে পানির পরিমাণ অনেক কম থাকে, কারণ সেখানে বৃষ্টিপাত কম হয়। যদি সেখানে দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকতো, সেখানে টেম্পারেচার অনেক বেশি থাকে, তাহলে প্রচুর পরিমাণে হচ্ছে পানি কি গাছ থেকে বের হয়ে যেত। যখন প্রচুর পরিমাণে পানি হচ্ছে গাছ থেকে বের হয়ে যেত, গাছ এরকম কি নেতিয়ে পড়তো। প্রচুর পরিমাণে পানি যখন গাছ থেকে বের হয়ে যেত, প্রশোধন যদি অনেক বেশি হয় একটা উদ্ভিদে, প্রচুর পরিমাণে পানি কি গাছ থেকে বের হয়ে যায়, গাছ এরকম কি নেতিয়ে পড়ে। এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে উইল্টিং। কি বলতেছি বলতো? উইল্টিং। গাছ নেতিয়ে পড়ার এই ঘটনাটাকে আমরা কি বলতেছি ভাইরা বলতো? উইল্টিং বলতেছি। ঠিক আছে, ওকে, এই পয়েন্টগুলো হচ্ছে মনে রাখবা। এরপর আসো যে এখানে আমরা পরে আসতেছি এই জিনিসটা, আসো যে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে যারা পত্ররন্ধ্র খোলাকে কি করতেছে বলতো? ত্বরান্বিত করতেছে। কি কি ইনগ্রেডিয়েন্ট আছে যারা পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করতেছে? খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রক্ষীকোষ যদি হচ্ছে স্ফীত হয়ে যায় তাহলে পত্ররন্ধ্র খুলে যাবে। পিএইচ ভ্যালু যদি 7 হয়ে যায় পত্ররন্ধ্র খুলে যাবে। আলো, বিশেষ করে হচ্ছে ব্লু লাইট বা হচ্ছে নীল আলো পত্ররন্ধ্র খোলা কি করবে? ত্বরান্বিত করবে। ঠিক আছে, ত্বরান্বিত করবে। তারপরে দেখো শর্করার পরিমাণ, এরাও কি করবে? পত্ররন্ধ্র খোলাকে কি করবে? ত্বরান্বিত করবে। ফসফোরাইলেস এনজাইম, এরাও কি করবে? পত্ররন্ধ্র খোলাকে কি করবে বলতো? ত্বরান্বিত হচ্ছে করবে। তারপরে দেখো হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামও কি করবে বলতো? পত্ররন্ধ্র খোলাকে হচ্ছে কি করতেছে বলতো? ত্বরান্বিত করতেছে। পটাশিয়ামও কি করতেছে বলতো? পত্ররন্ধ্র খোলাকে হচ্ছে ত্বরান্বিত করতেছে। তারপরে দেখো আমরা কি লিখছি বলতো? অক্সিজেন লিখছি। তাহলে অক্সিজেনও কি করতেছে বলতো? পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করতেছে। তার মানে দেখো যে আমরা পত্ররন্ধ্র খোলার হচ্ছে বেশ কিছু হচ্ছে কারণ আবিষ্কার করছি। পত্ররন্ধ্র খোলার রক্ষীকোষের স্ফীত হলে পত্ররন্ধ্র খুলে যাবে, পিএইচ ভ্যালু 7 হলে পত্ররন্ধ্র খুলে যাবে, আলো যদি বিশেষ করে ব্লু লাইট হয় পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করবে, শর্করা তৈরি হলে ওই রক্ষীকোষে বা গাট সেলে শর্করা তৈরি হলে পত্ররন্ধ্র খুলে যাবে, ফসফোরাইলেস এনজাইম যদি কাজ করে পত্ররন্ধ্র খুলে যাবে, তারপর হচ্ছে পটাশিয়াম আয়ন কাজ করলে পত্ররন্ধ্র খুলে যাবে, অক্সিজেন বেশি তৈরি হলে কি বলতো? পত্ররন্ধ্র খুলে যাবে। আর পত্ররন্ধ্র বন্ধ হওয়া, রক্ষীকোষ যদি চুপসে যায়, পিএইচ ভ্যালু যদি 5 হয়, যদি অন্ধকার হয় এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়,
এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি হচ্ছে বেড়ে যায় তখন হচ্ছে কি হয় বলতো, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পত্ররন্ধ্র কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে পত্ররন্ধ্র খোলা এবং হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হওয়ার সব কারণগুলো কিন্তু এখানে লেখা আছে। এটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার ওই মতবাদ আকারে আছে, মতবাদ পড়ার দরকার নাই। কৃষি গুচ্ছ এবং গুচ্ছে গুলো মতবাদ আসে না। যেমন মনে করো এই যে পটাশিয়ামের কথা, তারপরে ব্লু লাইটের কথা, এটা হচ্ছে পত্ররন্ধ্রের যে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ, সেই মতবাদ থেকে নেওয়া, যে হচ্ছে তোমার ব্লু লাইট খোলা, ব্লু লাইট বা হচ্ছে পটাশিয়াম আয়ন পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে, এটা হচ্ছে সেখান থেকে নেওয়া। সো আলটিমেটলি এগুলো হচ্ছে জানার দরকার নাই। এখানে তুমি রিজন গুলা জানো যে কোন কোন রিজনের কারণ হচ্ছে পত্ররন্ধ্র খুলতে পারে, কোন কোন রিজনের কারণ হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হতে পারে। আমি সহজ একটা হচ্ছে জিনিস বলে দিচ্ছি। মেইন কথা, তুমি যদি এই রক্ষীকোষ দুইটারে ফুলাইতে পারো তাহলে পত্ররন্ধ্র খুলে যাবে। ফুলে যাওয়াই মানে হচ্ছে কি বলতো, খুলে যাওয়া। সহজ করে মনে রাখবা, ফুলে যাওয়া মানে কি, খুলে যাওয়া। ফুলে যাওয়া মানে কি, খুলে যাওয়া। মনে করো এই আলো এসে রক্ষীকোষে পড়ছে, রক্ষীকোষে কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে। এই ক্লোরোপ্লাস্টে তখন কি শুরু হয়েছে, সালোক সংশ্লেষণ শুরু হয়েছে। সালোক সংশ্লেষণ শুরু হলে কি তৈরি হবে, শর্করা তৈরি হবে। যখন এর শর্করা তৈরি হবে তখন তার হচ্ছে কি, এই অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় পানি লাগবে। অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় হচ্ছে কি বলতো, পানি লাগবে। অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় কি পানি লাগবে। যখন পানি লাগলো তখন কি ফুলে গেল। ফুলে যাওয়া মানে কি, স্ফীত হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া। যখন অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় পানি প্রবেশ করলো ফুলে গেল। ফুলে গেল মানে কি, স্ফীত হয়ে গেল। স্ফীত হয়ে যাওয়া মানে কি বলতো, যখন ফুলে গেল বা স্ফীত হয়ে গেল তখন পত্ররন্ধ্র কি, খুলে গেল। এই যে আমি একটা মতবাদ পড়াইছি, এই মতবাদটার নাম হচ্ছে রক্ষীকোষের সালোক সংশ্লেষণ তত্ত্ব। এটা দিয়েছে হচ্ছে ভন মল, যে এই রক্ষীকোষে যদি সালোক সংশ্লেষণের ফলে শর্করা তৈরি হয় তাহলে সহকারী কোষ থেকে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় রক্ষীকোষে পানি প্রবেশ করবে। পানি প্রবেশ করলে রক্ষীকোষ ফুলে যাবে। রক্ষীকোষ ফুলে গেলে পত্ররন্ধ্র খুলে যাবে। ঠিক আছে, রক্ষীকোষ ফুলে গেলে হচ্ছে পত্ররন্ধ্র কি বলতো, খুলে যাবে। এটাই হচ্ছে মেইন কথা। সো এটা হচ্ছে আমাদের হয়ে গেল যে পত্ররন্ধ্র আসলে কেন খুলতেছে, কেন বন্ধ হচ্ছে। এবার আসো কিছু সংজ্ঞা পড়তে হবে। যেমন অভিস্রবণের সংজ্ঞাটা পড়বা, ব্যাপনের সংজ্ঞাটা হচ্ছে পড়বা, তারপরে হচ্ছে এই দুইটা ভালো করে পড়বা। এর পরের পেজে আমরা আরো দেখবো। অভিস্রবণের সংজ্ঞাটা পড়বা, ব্যাপনের সংজ্ঞাটা পড়বা। এর পরের পেজে কি আছে দেখো, তোমার হচ্ছে ইমবাইবিশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তোমার কলয়েড জাতীয় শুষ্ক এবং আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক পানি শোষণ প্রক্রিয়ার নামই হচ্ছে কি বলতো, ইমবাইবিশন। তবে এইটা পরীক্ষায় আসে না, পরীক্ষায় বেশি আসে শুষ্ক বীজের পানি শোষণ প্রক্রিয়ার নাম কি। শুষ্ক বীজের পানি শোষণ প্রক্রিয়ার নাম কি, অথবা বীজ অঙ্কুরোদ্গমের সময় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে। বীজ অঙ্কুরোদ্গমের সময় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে, তখন অ্যান্সারটা হচ্ছে কি বলতো, ইমবাইবিশন। তাহলে দেখো যে এই তথ্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুষ্ক বীজের পানি শোষণ প্রক্রিয়ার নাম কি, তারপর হচ্ছে ইমবাইবিশন, তোমার হচ্ছে অঙ্কুরোদ্গমের সময় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে, ইমবাইবিশন। এই যে এখানে দেখো লেখা আছে, শুষ্ক এবং আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে কি বলতেছি আমরা, ইমবাইবিশন বলতেছি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন এবং জেলাটিন। কৃষিতে একটা প্রশ্ন হচ্ছে মাঝে মাঝে হচ্ছে প্রচুর পরিমাণে এসে থাকে। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে তোমার কিসমিসের পানি শোষণ প্রক্রিয়ার নাম কি। মনে রাখবা, কিসমিস যে পানি শোষণ করে যে ফুলে যায়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অভিস্রবণ। কিসমিস পানি শোষণ করে যে ফুলে যায়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি বলতো, অভিস্রবণ। তাহলে এই হচ্ছে আমাদের প্রসেদন। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও যে প্রসেদন নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা। একটা জিনিস পড়াই নাই, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক প্রভাবক। প্রসেদনের হচ্ছে অনেক প্রভাবক আছে, তন্মধ্যে আমাদেরকে ব্যস্তানুপাতিক প্রভাবক সম্পর্কে জানতে হবে। প্রসেদনের ব্যস্তানুপাতিক প্রভাবক হচ্ছে চাপ এবং হচ্ছে কি আর্দ্রতা। চাপ এবং হচ্ছে কি বলতো, আর্দ্রতা। আবহমণ্ডলের চাপ যদি বেড়ে যায় প্রসেদন কি বলতো, কমে যাবে। প্রসেদন কি বলতো, কমে যাবে। চাপ বেড়ে গেলে প্রসেদন কমে যাবে, চাপ কমে গেলে প্রসেদন বেড়ে যাবে। আর্দ্রতা যদি বেড়ে যায় প্রসেদন কমে যাবে, আর্দ্রতা যদি কমে যায় প্রসেদন বেড়ে যাবে। এছাড়া
যত প্রভাবক আছে প্রশোধনের সব হচ্ছে সমানুপাতিক। এছাড়া যত প্রভাবক আছে প্রশোধনের সব হচ্ছে সমানুপাতিক। তাহলে প্রশোধনের ব্যস্তানুপাতিক প্রভাবক দুটো, একটা হচ্ছে চাপ আর একটা কি বলতো আর্দ্রতা। ওকে, আমাদের প্রশোধন হচ্ছে ক্লিয়ার। ওকে ভাইরা, প্রশোধন হচ্ছে ক্লিয়ার। এবার দেখো আমরা চলে যাচ্ছি হচ্ছে সালোক সংশ্লেষণে। সালোক সংশ্লেষণে যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে কিন্তু আয়োজন, বুঝতে পারছো? যতটুকুই প্রয়োজন ততটুকুই হচ্ছে কি বলতো আয়োজন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এই প্রশোধন নিয়ে? বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। নোট করার দরকার নাই, ক্লাস শেষে নোট দিয়ে দেওয়া হবে। ক্লাস শেষে নোট দিয়ে দেওয়া হবে। ওকে, নোট করার দরকার নাই, ক্লাস শেষে নোট হচ্ছে দিয়ে দেওয়া হবে। ওকে, ওকে। আর কোর্স রিলেটেড তোমাদের যে জিজ্ঞাসাগুলো আছে এগুলো ক্লাসের শেষে, পড়ার শেষে, পড়ার মাঝে কিভাবে কবে তোমাদের বই যাবে, কিভাবে এক্সাম দিবা, কিভাবে ক্লাস করবা, এগুলো এখন না, আমি যখন ক্লাস শেষ করব ক্লাস শেষে সেগুলো বুঝিয়ে দিব, ঠিক আছে? সো হচ্ছে পড়ার মাঝখান দিয়ে হচ্ছে কোর্স রিলেটেড কোনো জিজ্ঞাসা করার দরকার নাই, আমি ক্লাস শেষ করে হচ্ছে সব বুঝিয়ে দিব। ক্লাস শেষে শেষের 10-15 মিনিট হচ্ছে আমি তোমাদের যে কোর্স রিলেটেড যে কার্যক্রমগুলো আছে সেগুলো বুঝিয়ে দিব, একটু ধৈর্য ধরে ক্লাস করো। ওকে, এবার আসো, তুমি ক্লাস না করলে কিন্তু বুঝবা না যে তোমার কতটুকু পড়তে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তোমাকে ক্লাস করতে হবে। ক্লাস না করলে কিন্তু তুমি বুঝবা না যে কতটুকু হচ্ছে পড়তে হবে। ওকে, এবার আসো সালোক সংশ্লেষণ। এখানে দেখো আলটিমেটলি সংজ্ঞাটা লেখা আছে, সালোক সংশ্লেষণের হচ্ছে সংজ্ঞাটা। তো যাই হোক, পরীক্ষায় সংজ্ঞা আসে না, পরীক্ষায় আসে এই বিক্রিয়াটা। খেয়াল করো, 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করতেছে, 1 অণু গ্লুকোজ তৈরি করতেছে, 6 অণু অক্সিজেন তৈরি করতেছে, 6 অণু পানি তৈরি করতেছে। ভেরি 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 ইম্পর্টেন্ট যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন আর 6 অণু কি বলতো পানি তৈরি করতেছে। এটা বিক্রিয়াটা মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় হচ্ছে বিক্রিয়া আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে আসে। মানে বিক্রিয়া না আসলেও প্রশ্নটা তোমাকে এইভাবে করবে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কয় অণু অক্সিজেন তৈরি হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কয় অণু পানি বিক্রিয়া করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কয় অণু গ্লুকোজ তৈরি হয় বা কয় অণু শর্করা তৈরি হয়, এই টাইপের হচ্ছে প্রশ্নগুলো কিন্তু করবে। ওকে, এবার আসো সালোক সংশ্লেষণের জন্য আসলে প্রয়োজনীয় উপকরণগুলো কি কি, বা সালোক সংশ্লেষণের জন্য আলটিমেটলি কি কি লাগে, সেগুলো নিয়ে যদি হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। খেয়াল করো, উদ্ভিদের যে সকল অঙ্গে ক্লোরোপ্লাস্ট থাকে সেই সকল অঙ্গেই হচ্ছে কি সালোক সংশ্লেষণ সংঘটিত হয়। কিছু উদ্ভিদ আছে যাদের সমস্ত দেহটাই ক্লোরোপ্লাস্ট, যেমন দেখো লেখা আছে সবুজ শৈবাল, রিক্সিয়া, মার্চেন্টিয়া, এরা হচ্ছে কি সমস্ত দেহেই কি ক্লোরোপ্লাস্ট থাকে। তবে যাই হোক, এগুলো জানার দরকার নাই, এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে, সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে পাতা। তাই সামগ্রিক বিবেচনায় সবুজ পাতাকেই ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ বলা হয়। তার মানে দেখো, পাতাকে এই পর্যন্ত হচ্ছে আমরা দুইটা অঙ্গ হচ্ছে হিসেবে বিবেচনা করছি। একটা অঙ্গ হিসেবে কি বলতো প্রশোধনের প্রধান অঙ্গ, আরেকটা অঙ্গ কি বলতো সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ। পাতা প্রশোধন প্লাস হচ্ছে কি সালোক সংশ্লেষণ দুইটারই প্রধান অঙ্গ হিসেবে কি কাজ করে। ওকে, তারপরে দেখো যে লোহিত শৈবাল, বাদামি শৈবাল, এদের তো আসলে হচ্ছে তোমার এই যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে থাকে না, তাহলে তার যে পিগমেন্ট গুলো থাকে এই পিগমেন্ট গুলো কোথায় অবস্থান করে? তাদের দেহে ক্রোম্যাটোফোর নামক একটা অঙ্গাণু থাকে। তাদের দেহে কি থাকে বলতো? ক্রোম্যাটোফোর নামক হচ্ছে একটা অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুতে হচ্ছে এইগুলো অবস্থান করে। সো এইগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে। এবার আসো রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ 3টা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে উদ্ভিদের রঞ্জক পদার্থ কয়টা, প্রধান রঞ্জক পদার্থ কয়টা? 3টা। কি কি দেখো, ক্লোরোফিল, তারপরে কি ক্যারোটিনয়েড, তারপরে কি ফাইকোবিলিন। এবার দেখো ক্লোরোফিল আবার কয় প্রকার? 2 প্রকার, এ আর হচ্ছে কি বলতো বি। এবার এর কালার কেমন, বি এর কালার কেমন? খেয়াল করো, এই যে বি, বি দিয়ে মনে রাখবা ব্লু, বি দিয়ে কি বলতো
ব্লু। তার মানে ক্লোরোফিল বি এর কালার কেমন? নীলাভ সবুজ, নীলাভ সবুজ। ক্লোরোফিল বি এর পার্সেন্টেজ থাকে হচ্ছে 25%, বুঝতে পারছো? আর ক্লোরোফিল এটা কি? হলদে সবুজ, এর পার্সেন্টেজ থাকে হচ্ছে 75%। তাহলে মনে থাকবে যে ক্লোরোফিল এটা হচ্ছে 75% এবং এটার পরিমাণ হচ্ছে কত বলতো? তোমার 75%। আর ক্লোরোফিল বি হচ্ছে কি 25%। এটার কালারটা কেমন বলতো? নীলাভ সবুজ। এবং খেয়াল করো যে ক্লোরোফিল এ এটা হচ্ছে সক্রিয় অণু, এ ছাড়া তার মানে কি ক্লোরোফিল বি আছে, ক্যারোটিনয়েড আছে এবং সহযোগী পিগমেন্ট বা অ্যান্টেনা কমপ্লেক্স। খেয়াল করো কি বলছি, এই ক্লোরোফিল বি তারপরে ক্যারোটিনয়েড এদেরকে কি বলা হয়? সহযোগী পিগমেন্ট বা অ্যান্টেনা কমপ্লেক্স বলা হয়। এরা আলোটাকে শোষণ করে সেই শোষিত শক্তিটা ক্লোরোফিল এ কে দেয়। তাহলে আমরা কি বলছি বলতো? ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, ফাইকোবিলিনও বলতে পারো। ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন এদেরকে হচ্ছে তোমার কি সহযোগী পিগমেন্ট বা অ্যান্টেনা কমপ্লেক্স বলা হয়, কারণ এরা শক্তিটাকে শোষণ করে, আলোটাকে শোষণ করে ক্লোরোফিল এ কে প্রদান করে। এই কারণে ক্লোরোফিল এ কে বলা হয় সক্রিয় অণু। ক্লোরোফিল এ কে কি বলা হয় বলতো? সক্রিয় অণু বলা হয়। ওকে, এবার আসো যে ক্যারোটিনয়েড, দুইটা জিনিসের সমন্বয়ে ক্যারোটিনয়েড গঠিত। একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল। এগুলো পড়ার দরকার নাই, সংকেত পড়ার দরকার নাই, এগুলো জাহাঙ্গীরনগরে লাগে। দেখছো এবার জাহাঙ্গীরনগরে আসছিল, কোন শিফটে যেন আসছে। তো যাই হোক আর কি, দেখো ক্যারোটিন হচ্ছে কি কমলা রঙের আর জ্যান্থোফিল হচ্ছে কি বলতো? হলুদ রঙের। তার মানে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে ক্যারোটিনয়েড কিসের সমন্বয়ে গঠিত? ক্যারোটিন আর হচ্ছে কি জ্যান্থোফিলের সমন্বয়ে গঠিত। এবার আসো ফাইকোবিলিন। ফাইকোবিলিন কিসের সমন্বয়ে গঠিত? ফাইকোসায়ানিন এবং হচ্ছে কি ফাইকোইরিথ্রিনের সমন্বয়ে গঠিত। কোনটার কালার কি? খেয়াল করো যে কোনটার কালার কি? ফাইকোসায়ানিন, নিন নিন, শেষে কি নিন আছে, শেষে কি আছে? নিন। দ্যাটস ওয়াই এটার কালার কি হবে? নীল, নীল। আর তোমরা এরিথ্রোসাইট পড়ছো না? লৌহিত রক্তকণিকা বা কি এরিথ্রোসাইট। এই দেখো ফাইকোইরিথ্রিন, দ্যাটস ওয়াই তার কালারটা কি হবে বলতো? লাল। তাহলে দেখো ক্যারোটিনয়েড গঠিত হচ্ছে ক্যারোটিন আর জ্যান্থোফিল দ্বারা, আর ফাইকোবিলিন গঠিত হচ্ছে ফাইকোসায়ানিন আর হচ্ছে কি বলতো? ফাইকোইরিথ্রিন দ্বারা। এগুলো পড়ার দরকার নাই, সংকেত পড়ার হচ্ছে দরকার নাই। ওকে, এরপরে দেখো এছাড়াও কিছু হচ্ছে তোমার রঞ্জক পদার্থ থাকে যেগুলোর কারণে হচ্ছে উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের কালারেশন দেখা যায়। পরীক্ষায় কিন্তু এগুলো প্রচুর আসে, কৃষির ভর্তি পরীক্ষায়। যে ফার্স্ট ওয়ান দেখো, ক্যারোটিন থাকে কোথায়? গাজরে। দ্যাটস ওয়াই হচ্ছে কালারটা কেমন? কমলা। ক্যারোটিন কমলা, ক ক, ক্যারোটিন কমলা, ক ক। এবার আসো অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন জবা। খেয়াল করো অ্যান্থোসায়ানিন যখন জবায় থাকে তখন তার কালারটা হচ্ছে লাল, কিন্তু যখন অ্যান্থোসায়ানিনটা অপরাজিতা ফুলে থাকবে, অপরাজিতা ফুলে থাকবে তখন তার কালারটা হবে নীল। এই তারতম্য ঘটে পিএইচ এর কারণে। যে কিসের কারণে বলতো? পিএইচ এর কারণে। তাহলে দেখো আমরা কি বলছি, অ্যান্থোসায়ানিনটা যখন জবায় থাকে তখন তার কালারটা হবে কেমন? লাল। অ্যান্থোসায়ানিনটা যখন হচ্ছে অপরাজিতা ফুলে থাকে তখন তার কালারটা হবে কেমন বলতো? নীল। ওকে, তারপরে আসো বিটা সায়ানিন, লাল বেগুনি। বিটা জ্যান্থিন, জ্যান্থিন মানে হলুদ, ওই যে দেখো হলুদ। লাইকোপিন, এটা প্রচুর আসে। যে লাইকোপিন হচ্ছে কোথায় থাকে? টমেটো। লাইকোপিনের কালার কেমন? লাল। লাইকোপিনের কালার কেমন? লাল। লাইকোপিন কোথায় থাকে? টমেটো। কালার কেমন? লাল। কালার কেমন? লাল। এই ফাইকোসায়ানিন, নিন থাকলে কি? নীল। একটু আগে আমরা পড়ে আসছি। ইরেথ্রিন, ইরেথ্রিন, ইরেথ্রিন থাকলে কি? লাল। আর এই যে জ্যান্থো, জ্যান্থো থাকলে কি বলতো? হলুদ। ঠিক আছে, যে বিটা জ্যান্থিন দেখো হলুদ, আর জ্যান্থোফিল ওই জ্যান্থো শব্দটা থাকলেই কি হয়ে যাবে বলতো? হলুদ হয়ে যাবে। তাহলে এই কালারেশন গুলাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে কৃষির ভর্তি পরীক্ষায় হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে চলে আসে। ওকে, কৃষির ভর্তি পরীক্ষায় কিন্তু এগুলো প্রচুর পরিমাণে চলে আসে, আমাদেরকে মনে রাখতে হবে। এবার আসো আলো এবং হচ্ছে আলোক বর্ণালী। যে উদ্ভিদ যে হচ্ছে আলোগুলোকে শোষণ করে, এই উদ্ভিদ আলোগুলোকে শোষণ করা হচ্ছে 390 থেকে 760 ন্যানোমিটার। তোমাদের কেমিস্ট্রি বইয়ের সাথে এটা হচ্ছে ম্যাচ নাও করতে পারে, বাট হাসান স্যারের বইতে হচ্ছে এইভাবে লেখা। এই যে আলোগুলো শোষণ করে তার কত পার্সেন্ট কি কি হয় সেটা এখানে লেখা আছে। এবার খেয়াল করো যে উদ্ভিদ তো আসলে আলো শোষণ করে হচ্ছে কি বেনি সহ কি কলা, তাই না? উদ্ভিদ কি আলো শোষণ করে কি রংধনুর কি 7 রং, বেনি সহ
কলা, এই 7টা শোষণ করে। এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় উদ্ভিদ কোন 4টি আলো বেশি শোষণ করে, তাহলে অ্যান্সার হবে বেনি কলা। অ্যান্সার হবে কি বলতো? বেনি কলা 4টি আলো বেশি শোষণ করে। অ্যান্সার হবে কি? বেনি কলা। উদ্ভিদ কোন 2টি আলো বেশি শোষণ করে? বেনি বেনি অথবা কলা। উদ্ভিদ কোন 2টি আলো বেশি শোষণ করে? বেনি অথবা কলা। বেনি অথবা কি বলতো? কলা। বেনি অথবা কি বলতো? কলা। মনে থাকবে, উদ্ভিদ কোন 4টি আলো বেশি শোষণ করে? বেনি কলা। উদ্ভিদ কোন 2টি আলো বেশি শোষণ করে? বেনি অথবা কলা। কোন 2টি আলো অধিক সক্রিয়? কোন 2টি আলো অধিক সক্রিয়? অ্যান্সার হচ্ছে নীলা। অ্যান্সার হচ্ছে কি? নীলা। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবা। এই এতক্ষণ আমরা বলছি বেশি, এতক্ষণ আমরা বলছি কি? বেশি। বেশি বললে যদি বলে কোন 4টি আলো বেশি শোষিত হয়? বেনি কলা। কোন 2টি আলো বেশি শোষিত হয়? বেনি অথবা কলা। বেনি অথবা কি? কলা। আর যদি বলে কোন 2টি আলো অধিক সক্রিয়, তখন অ্যান্সার হবে কি? নীলা। তখন অ্যান্সার কি হবে বলতো? নীলা। তখন অ্যান্সার হবে কি বলতো? নীলা। ঠিক আছে। তারপরে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে কোন আলো একক আলো হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, অথবা কোন একক আলোটি সবচেয়ে বেশি সক্রিয়, তার মানে আমরা যদি হচ্ছে জিজ্ঞেস করি যে একক সক্রিয় বা বেশি ব্যবহৃত হয়, তখন অ্যান্সার হবে লা। লা মানে কি? লাল। তার মানে লাল আলোটা একক আলো হিসেবে সর্বাধিক সক্রিয়, মানে সর্বাধিক সক্রিয় আলো কি? লাল। এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? লাল। এটা তোমরা সবাই জানো। প্যাচ লাগে এই দুইটা জায়গায়। প্রশ্নে কি বলছে খেয়াল করবা। যদি বলা হয় কোন 2টি আলো বেশি ব্যবহৃত হয়, তাহলে বেনি অথবা কলা এই দুইটা পেয়ারের মধ্যে একটা পেয়ার অ্যান্সার হয়ে যাবে। আর যদি বলা হয় কোন 2টি আলো অধিক সক্রিয়, তখন অ্যান্সার হবে কি? নীলা। তখন অ্যান্সার হবে কি বলতো? নীলা। ঠিক আছে। অ্যান্সার হবে কি? নীলা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষির জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষি এবং গুচ্ছের জন্য। গুচ্ছেতে তো এই প্রশ্ন আসছিলই একক আলো হিসেবে। কৃষিতেও আসছে, এগুলো অনেকবার হচ্ছে কৃষিতেও আসছে। ওকে, তাহলে গেল, এটা মনে রাখবা। এরপর আসা হচ্ছে ফটোসিস্টেম। ফটোসিস্টেমটা আসলে হচ্ছে কি? আস্তে আস্তে হচ্ছে আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করতেছি যে ফটোসিস্টেমটা হচ্ছে আসলে কি। খেয়াল করো, ফটোসিস্টেমের 3টা অংশ: ক্লোরোফিল অণু, পিগমেন্ট, ইলেকট্রন গ্রহীতা। তোমরা কিন্তু এগুলো নিয়ে অলরেডি ধারণা পেয়ে গেছো যে ক্লোরোফিল অণু তার মানে কি? ক্লোরোফিল এ বি আমরা একটু আগে দেখে আসলাম। পিগমেন্ট ওই যে বিভিন্ন রঞ্জক পদার্থ দেখলাম, ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন, এগুলো হচ্ছে পিগমেন্ট। ইলেকট্রন গ্রহীতা যেমন ওই যে আমরা ক্লাসের শুরুর দিকে বললাম না যে সাইটোক্রোম ইলেকট্রনটাকে কি গ্রহণ করে, এরকম হচ্ছে অনেক ইলেকট্রন গ্রহীতা আছে। এই 3টা জিনিস মিলে কি তৈরি হয় বলতো? ফটোসিস্টেম তৈরি হয়। এই 3টা জিনিস মিলে কি তৈরি হয়? ফটোসিস্টেম তৈরি হয়। ফটোসিস্টেম 2 প্রকার, একটা হচ্ছে ফটোসিস্টেম 1, আর একটা কি বলতো? ফটোসিস্টেম 2। তাহলে ফটোসিস্টেম কয় প্রকার বলতো? 2 প্রকার। একটা হচ্ছে ফটোসিস্টেম 1, আর একটা কি? ফটোসিস্টেম 2। এবার এই দুইটাকে আলাদা করবা কিভাবে? খেয়াল করো। ফটোসিস্টেম 1 যেটা, এটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে। আর ফটোসিস্টেম 2 যেটা, এটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে। এই দুইটা জিনিস দ্বারা হচ্ছে এদের পার্থক্য হচ্ছে করতে হবে। তাহলে দেখো কি বলছি যে ফটোসিস্টেম 1 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে, ফটোসিস্টেম 2 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে হচ্ছে শোষণ করে। ওকে, এবার আসো এটিপি তৈরি। ঠিক আছে, এটিপিটা আসলে কিভাবে তৈরি হয় দেখো। অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে কত? 2, আর এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যখন এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, সেখানে হচ্ছে এটিপিএস এনজাইম ক্রিয়া করে। এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপিএস এনজাইম ক্রিয়া করে, তখন সেখান থেকে কি? এটিপি তৈরি হয়। আর এটিপি তৈরি হওয়ার সময় এক অণু পানি বিমুক্ত হয়, এক অণু পানি হচ্ছে বিমুক্ত হয়। আর এই এটিপিকেই বলা হয় জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন। দেখো লেখা আছে যে জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন। এটা ব্যাখ্যা করছে পিটার মাইকেল। এটা কে ব্যাখ্যা করছে বলতো? পিটার মাইকেল হচ্ছে এই জিনিসটাকে ব্যাখ্যা করছে। তাহলে দেখো যে এই যে এটিপি, তাহলে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করলে কি? এটিপি পাওয়া যাচ্ছে। এবার আমরা যদি একটু উল্টায়া লিখি
যে এটিপিটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে আমরা কি পাবো, এডিপি প্লাস হচ্ছে কি ইনঅর্গানিক ফসফেট। ওকে, এডিপি প্লাস হচ্ছে কি বলতো ইনঅর্গানিক ফসফেট। এই তথ্যগুলো হচ্ছে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আসো ফটোলাইসিস। দেখো এই শব্দগুলোকে আমাদেরকে ভেঙে ভেঙে পড়তে হবে। কোন শব্দের শেষে যদি সিস থাকে তাহলে বুঝবা যে সিস মানে হচ্ছে তৈরি। কোন শব্দের শেষে যদি লাইসিস থাকে, আমি কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু ফাস্ট পড়াচ্ছি, কারণ হচ্ছে অনেক বেশি পড়া, অনেক বড় চ্যাপ্টার, আবার হচ্ছে তোমাদেরকে মোটামুটি 2 ঘন্টার মধ্যে হচ্ছে শেষ করতে হবে। একদম স্লো পড়ালে শেষ করা একটু টাফ হয়ে যাবে। এখন আমি কি একটু ফাস্টই পড়াবো নাকি একটু স্লো পড়াবো বলো তো? যে যেভাবে পড়াচ্ছি এটা কি ঠিক আছে, নাকি এর চেয়ে স্লো পড়াবো নাকি আরো ফাস্ট পড়াবো বলো দেখি। যে আমি শুরুতে এক ধাক্কে কিন্তু অনেক পড়িয়ে নিছি, এতে যে উপকারটা হচ্ছে অনেক দূর কিন্তু আমরা আগায় ফেলছি। ঠিক আছে, অনেক দূর কিন্তু হচ্ছে আমরা আগায় ফেলছি। আচ্ছা বলো, যে যেভাবে পড়াচ্ছি এভাবেই পড়াবো নাকি একটু স্লো পড়াবো নাকি একটু ফাস্ট পড়াবো বলো দেখি। ঠিক আছে, এখন যেভাবে পড়াচ্ছি ঠিক আছে? না, আরো এখন যেভাবে পড়াচ্ছি এর চেয়ে ফাস্ট পড়ানো যাবে না। এর চেয়ে ফাস্ট পড়ালে হচ্ছে অনেকে ধরতে পারবে না, কারণ তোমরা তো ক্লাসে আসলে অনেক টাইপের স্টুডেন্ট আছে, সবার মাথা তো এক না, তাই না? সবার মাথা হচ্ছে এক না, সবার মাথা হচ্ছে এক না, ঠিক আছে? সো এর চেয়ে বেশি ফাস্ট পড়ানো যাবে না, তাহলে অনেকেই বুঝতে পারবে না। তাহলে দেখো, কোন শব্দের শেষে যদি সিস থাকে তাহলে আমরা কি বুঝবো, তৈরি। আর কোন শব্দের শেষে যদি লাইসিস থাকে তাহলে আমরা পড়বো কি বলতো, ভাঙন। তাহলে দেখো তো এখানে কি লেখা আছে, ফটোলাইসিস শব্দটার অর্থ হচ্ছে আলোর উপস্থিতিতে ভাঙন। ফটোলাইসিস তার মানে কি বলতো, আলোর উপস্থিতিতে হচ্ছে ভাঙন। ফটোলাইসিস আলোর উপস্থিতিতে কি বলতো, ভাঙন। ওকে, ভালো কথা। ফটোলাইসিস মানে আলোর উপস্থিতিতে ভাঙন। কিসের ভাঙন? পানির ভাঙন। খেয়াল করো, পানিটাকে যখন ভাঙা হচ্ছে কি তৈরি হচ্ছে, 4 অণু হাইড্রোজেন তৈরি হচ্ছে, 4টা ইলেকট্রন তৈরি হচ্ছে, 1 অণু অক্সিজেন তৈরি হচ্ছে। আর এই বিক্রিয়ায় সহায়তা করতেছে কি, ম্যাঙ্গানিজ আর হচ্ছে ক্লোরিন। আর এটা সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট কে বলতো, P680। P680 P680 এনজাইম কি আবার, মানে বিক্রিয়ার কথা বলতেছ? আরে বিক্রিয়ার ওখানে যাব, টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, তাহলে দেখো এই প্রক্রিয়াটা একটু মনে রাখবা। এবার আসো, যে থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টে কি থাকে, থাইলাকয়েড, থলের মতো আকৃতি থাইলাকয়েড থাকে। সেই থাইলাকয়েডের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে, এটা ঘাপটি মেরে বসে থাকে, ইলেকট্রন আসা মাত্রই লুফে নেয়। তোমাদের মধ্যে হচ্ছে কিছু ছেলে থাকে না, দেখবা যে হচ্ছে গার্লস স্কুলের সামনে, গার্লস কলেজের সামনে হচ্ছে ঘাপটি মেরে বসে থাকে, বুঝতে পারছো? যে ঘাপটি মেরে কি বসে থাকে, যেই মাত্র সুন্দরী কোনো একটা মেয়ে হচ্ছে বের হয়, ওই মেয়ের পিছন পিছন কি বলতো চলে যায়। সো এদের কাজও হচ্ছে অনেকটা সেম এরকম, যে এরা ঘাপটি মেরে হচ্ছে বসে থাকে। এদের কাজ হচ্ছে ইলেকট্রন আসা মাত্রই খপাত করে ধরে ফেলা। ওকে, তো যাই হোক, পরীক্ষায় হচ্ছে আমাদেরকে প্রশ্ন আসবে, যে ফিওফাইটিনটা কি। মানে ফিওফাইটিন এক ধরনের হচ্ছে ইলেকট্রনের বাহক, সেটা আমরা বুঝছি, কিন্তু এটি কি দ্বারা গঠিত, এটা আসলে কি দ্বারা হচ্ছে গঠিত। দেখো, ফিওফাইটিনটা হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল অণু এ, মানে ক্লোরোফিল এটা রূপান্তরিত হয়ে ফিওফাইটিনে কনভার্ট হয়ে যায়, আর ফিওফাইটিনটা হচ্ছে কি ইলেকট্রনের বাহক হিসেবে কাজ করে। তারপরে আসো প্লাস্টোকুইনন, এটা অতি চলনশীল লিপিড। খেয়াল করো, চলনশীল লিপিড, এটা কিভাবে মনে রাখবা, এটা মনে রাখবা PQL, PQL, ঠিক আছে? PQL কিভাবে মনে রাখবা বলতো, PQL। তার মানে দেখো, PQ দিয়ে কি প্লাস্টোকুইনন, আর L দিয়ে কি লিপিড। PQ দিয়ে কি প্লাস্টোকুইনন, আর L দিয়ে কি লিপিড। ওকে, তারপরে দেখো সাইটোক্রোম, একদম ক্লাসের শুরুতে পড়ে আসছি যে সাইটোক্রোম হচ্ছে কি লৌহ গঠিত প্রোটিন। খেয়াল করো,
লৌহ হিম গ্রুপ বিশিষ্ট কি বলতো প্রোটিন, লৌহ হিম গ্রুপ বিশিষ্ট কি বলতো প্রোটিন। ওকে, তারপরে দেখো হচ্ছে প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন এটা মনে রাখবা হচ্ছে পিসিপি, পিসিপি প্লাস্টোসায়ানিন প্রোটিন, প্লাস্টোসায়ানিন প্রোটিন। এই যে দেখো ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন, প্লাস্টোসায়ানিনটা কি বলতো ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। এর ইলেকট্রন গ্রহীতা হচ্ছে কি বলতো কপার, এর ইলেকট্রন গ্রহীতা কে কপার। তারপরে দেখো ফেরিডক্সিন, তোমরা নিজেরাই বুঝতেছো যে ফেরিডক্সিন মানে কে আছে, এখানে ফেরাস আছে, এই কারণে এটার নাম হচ্ছে আয়রন সালফার প্রোটিন। ফেরিডক্সিন মানে হচ্ছে কে আছে বলতো যে ফেরাস আছে, তার মানে এটা হচ্ছে কি বলতো আয়রন সালফার হচ্ছে প্রোটিন। আরেকটা হচ্ছে দেখো এনএডিপি রিডাক্টেস, এটা এক ধরনের ফ্ল্যাভো প্রোটিন এবং হচ্ছে তোমার বাউন্ড কোএনজাইম এফএডি, এই যে ফ্ল্যাভো প্রোটিন এফএডি, এর ফ্ল্যাভিন গ্রুপটা হচ্ছে ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে। সবচেয়ে বেশি আসে এটা প্লাস্টোসায়ানিন, এর ইলেকট্রন গ্রহীতা কে বলতো কপার, আর এনএডিপি রিডাক্টেস এর ইলেকট্রন গ্রহীতা কে বলতো ফ্লাভিন গ্রুপ, ফ্লাভিন গ্রুপ হচ্ছে ইলেকট্রন গ্রহীতা। ওকে ভাইরা, সো এগুলো হচ্ছে পড়ে ফেললাম। এবার আসা মেইন পড়াশোনায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হচ্ছে কলা কৌশল, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কি বলতো কলা কৌশল। তো চলো আমরা হচ্ছে কথাবার্তা বলি। এই যে যে সালোক সংশ্লেষণ যে শব্দটা আছে, যেটাকে হচ্ছে আমরা ইংরেজিতে বলি ফটোসিনথেসিস, এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে বিজ্ঞানী বার্নেস। কি বলছি বলতো বিজ্ঞানী বার্নেস হচ্ছে এই ফটোসিনথেসিস শব্দটাকে ব্যবহার করছে। ব্যবহার করার পর একজন কালা মানুষ আসছে যার নাম হলো ব্ল্যাকম্যান। কি বলছি বলতো ব্ল্যাকম্যান। এই ব্ল্যাকম্যান যেটা বললো মনে মনে, আরে আমি তো কালা মানুষ, তো এক কাম করি সালোক সংশ্লেষণটাকে সাদা আর কালা দুই ভাগে ভাগ করে দিই। ব্ল্যাকম্যান কি করলো যে আমি তো কালো মানুষ, সো আমি এক কাজ করি সালোক সংশ্লেষণটারে দুই ভাগে ভাগ করে দেই, একটা হলো কালা আর একটা কি সাদা। সো এটা সেটা এ কি করলো দুই ভাগে ভাগ করে দিল, একটার নাম দিয়ে দিল হচ্ছে আলোক পর্যায়, আরেকটার নাম দিয়ে দিল কি বলতো অন্ধকার পর্যায়। একটার নাম দিল কি আলোক পর্যায়, আরেকটার নাম দিল হচ্ছে কি বলতো অন্ধকার পর্যায় হচ্ছে নাম দিয়ে দিল। এই যে আলোক পর্যায়, এটাকে বেসিক্যালি বলা হয় ফটোফসফোরাইলেশন। খেয়াল করো শব্দটা কি ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন। এবার এই শব্দটাকে তো ভাঙো যে ফটোফসফোরাইলেশন জিনিসটা আসলে কি। খেয়াল করো লেশন মানে ক্রিয়া বা বিক্রিয়া, ফটো মানে আলো, ফসফো মানে কি ফসফেট সংযোজন, তার মানে টোটাল ভাঙলে দাঁড়াচ্ছে আলোর উপস্থিতিতে ফসফেট যোগের ক্রিয়া। ফটো মানে আলো, ফসফো মানে কি ফসফেট, আর লেশন মানে ক্রিয়া, তার মানে টোটাল জিনিসটা দাঁড়াচ্ছে আলোর উপস্থিতিতে ফসফেট যোগের ক্রিয়া, আলোর উপস্থিতিতে ফসফেট যোগের ক্রিয়া। এটাকে আমরা বলতেছি কি ফটোফসফোরাইলেশন, আলোর উপস্থিতিতে ফসফেট যোগের হচ্ছে কি বলতো ক্রিয়া। এবার আসো এই যে আলোক পর্যায়টা আছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে চক্রীয় আর একটা হচ্ছে কি বলতো অচক্রীয়। একটা চক্রীয় আর একটা হচ্ছে কি বলতো অচক্রীয়, মানে চক্রীয় ফটোফসফোরাইলেশন আর কি বলতো অচক্রীয় ফটোফসফোরাইলেশন। একটু আগে আমরা হচ্ছে দুইটা ফটোসিস্টেম সম্পর্কে জেনে আসছি, একটা হচ্ছে ফটোসিস্টেম 1 আর একটা হচ্ছে কি বলতো ফটোসিস্টেম 2, তাই না? আমরা জেনে আসছি যে ফটোসিস্টেম 1 আর একটা কি বলতো ফটোসিস্টেম 2। খেয়াল করো যে প্রক্রিয়ায় হচ্ছে ফটোসিস্টেম 1 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন নানান জায়গা ঘুরে আবার ফটোসিস্টেম 1 চলে আসে, সেটাকে আমরা বলবো চক্রীয় ফটোফসফোরাইলেশন। তার মানে চক্রীয় ফটোফসফোরাইলেশনের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এই পিএস অন হতে উৎক্ষিপ্ত ইলেকট্রনটা আবার পিএস অনেই চলে আসে, এটাকে হচ্ছে আমরা বলতেছি চক্রীয় ফটোফসফোরাইলেশন। আর অচক্রীয় ফটোফসফোরাইলেশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে পিএস মানে হচ্ছে ফটোসিস্টেম তোমার হচ্ছে 2 থেকে ইলেকট্রনটা বের হয়ে যাবে, বের হয়ে সে আর ফটোসিস্টেম 2 তে ফিরে আসবে না, 2 তে না চলে এসে সেটা চলে যাবে কি ফটোসিস্টেম 1 এ। তার মানে আমরা বলতে পারি যে ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রনটা যদি ফটোসিস্টেম 2 তে না ফিরে এসে ফটোসিস্টেম 1 এ চলে যায়,
তখন সেটাকে আমরা বলি কি অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তাহলে চক্রীয় ফটোফসফোরাইলেশন বলতে হচ্ছে আমরা যেটা বুঝতেছি, তাহলে সেটাকে আমরা বলতেছি ফটোসিস্টেম অন হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন ফটোসিস্টেম অনেই ফিরে আসবে চক্রীয়। অচক্রীয় মানে ফটোসিস্টেম 2 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন ফটোসিস্টেম 2 তে ফিরে না এসে ফটোসিস্টেম অনে চলে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো বলতো? অচক্রীয় ফটোফসফোরাইলেশন বলবো। উভয় চক্রে একটা করে এটিপি তৈরি হবে, চক্রীয় এবং হচ্ছে অচক্রীয় উভয় চক্রে হচ্ছে কয়টা করে এটিপি তৈরি হবে বলতো? একটা করে এটিপি তৈরি হবে। এবার খেয়াল করো, চক্রীয় ফটোফসফোরাইলেশনে কোনো পানির প্রয়োজন হয় না, যেহেতু পানি লাগতেছে না দ্যাটস ওয়াই হচ্ছে অক্সিজেন তৈরি হবে না। কি বলছি বলতো? চক্রীয় ফটোফসফোরাইলেশনে যেহেতু পানির প্রয়োজন হচ্ছে না, পানির প্রয়োজন পড়ে না, দ্যাটস ওয়াই কি বলতো? অক্সিজেন তৈরি হবে না। আর অক্সিজেন যেহেতু তৈরি হচ্ছে না, দ্যাটস ওয়াই কোনো এনএডিপি বিজারিত হবে না, এনএডিপি বিজারিত হবে না। আর অচক্রীয় ফটোফসফোরাইলেশনে পানি লাগবে, পানি লাগার ফলে অক্সিজেন তৈরি হবে, পানি যে বিক্রিয়ায় পানি কাজ করবে সেই বিক্রিয়ায় কি তৈরি হবে বলতো? অক্সিজেন তৈরি হবে। দ্যাটস ওয়াই কি হবে বলতো? এনএডিপি বিজারিত হবে। এনএডিপি বিজারিত হয়ে এনএডিপি H2 তৈরি করবে বা H+ প্লাস H+ তৈরি করবে। তাহলে দেখো চক্রীয় ফটোফসফোরাইলেশন অচক্রীয়ের মধ্যে পার্থক্য কি? চক্রীয়তে ফটোসিস্টেম অন অংশগ্রহণ করে, অচক্রীয়তে অন এবং 2 দুটাই অংশগ্রহণ করে। চক্রীয়তে পানির প্রয়োজন পড়ে না, পানির প্রয়োজন না পড়লে অক্সিজেন তৈরি হবে না, অক্সিজেন তৈরি না হলে এনএডিপি বিজারিত হবে না। ওকে, তারপরে দেখো অচক্রীয়তে হচ্ছে কি পানির প্রয়োজন পড়ে, পানির প্রয়োজন পড়লে কি তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে, অক্সিজেন তৈরি হলে কি হবে বলতো? এনএডিপি বিজারিত হয়ে এনএডিপি H+ প্লাস H+ হচ্ছে তৈরি হবে। এই হচ্ছে আমাদের চক্রীয় ফটোফসফোরাইলেশন। আর হচ্ছে কি বলতো? অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এবার আসো অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায়ে হচ্ছে C3 C4 এবং হচ্ছে ক্যাম সাইকেল। অন্ধকার পর্যায়ের হচ্ছে তিনটা ভাগ, একটা হচ্ছে C3 C4 আর একটা হচ্ছে কি বলতো? ক্যাম সাইকেল। C3 C4 আর একটা হচ্ছে কি বলতো? ক্যাম সাইকেল। এই তিনটা জিনিস নিয়েই হচ্ছে কি বলতো? আমাদের অন্ধকার পর্যায়। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের অন্ধকার পর্যায়। তাহলে চলো এখন আমরা অন্ধকার পর্যায়ে চলে যাই। আলোক পর্যায় থেকে হচ্ছে কি বলতো? অন্ধকার পর্যায়ে হচ্ছে আমরা চলে যাই। প্রথম কথা দেখো, গুচ্ছ এবং কৃষিগুচ্ছের জন্য C3 এবং C4 চক্রের বিক্রিয়াগুলো কিংবা গ্লাইকোলাইসিস কিংবা হচ্ছে তোমাদের কি বলে যে ক্রেবস সাইকেলের বিক্রিয়াগুলো পড়ার কোনো দরকার নাই। কি পড়তে হবে সেটা আমি পড়ায় দিব, বাট বিক্রিয়াগুলো পড়ার দরকার নাই। বিক্রিয়াগুলো থেকে যতটুকু লাগবে সেটুকু আমি দেখাই দিব। তোমরা কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা যে এগুলো থেকে প্রশ্ন আসে। এই বিক্রিয়াগুলো বেসিক্যালি পড়তে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে তোমার হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে প্রশ্ন এসে থাকে এই বিক্রিয়াগুলো থেকে। তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে এখান থেকে হচ্ছে আমরা আলটিমেটলি হচ্ছে কি পড়ার চেষ্টা করব। সো দেখো আমরা হচ্ছে C3 চক্রে আছি। সো এই C3 চক্র আবিষ্কার করছে হচ্ছে কেলভিন এবং ব্যাসাম এবং তার সহযোগীরা তোমার হচ্ছে শৈবালে আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? কেলভিন আর তার সহযোগীরা হচ্ছে শৈবালে এই C3টা হচ্ছে আবিষ্কার করছে। C3 মানে হচ্ছে 3টা কার্বন, অর্থাৎ এই চক্রের প্রথম স্থায়ী যৌগটা 3 কার্বন বিশিষ্ট। এই চক্রের প্রথম স্থায়ী যৌগটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এই কারণে হচ্ছে কি বলতো? এটার নাম হচ্ছে C3 চক্র। এটার নাম হচ্ছে কি বলতো? C3 চক্র। আর যদি আমরা C4 চক্র নিয়ে কথা বলি, এটার আরেকটা নাম হচ্ছে কি বলতো? হ্যাশ এবং স্ল্যাগ চক্র। এটা নাম কি বলতো? হ্যাশ এবং হচ্ছে কি বলতো? স্ল্যাগ চক্র। এটার আরেকটা নাম আছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা হ্যাশ এবং স্ল্যাগ চক্র। এই চক্রটা আবিষ্কার করছে যে বললাম বিজ্ঞানী হ্যাশ এন্ড হচ্ছে কি বলতো? স্ল্যাগ আবিষ্কার করছে। এটা হচ্ছে ইক্ষু উদ্ভিদে আবিষ্কার করছে। এটা কোথায় আবিষ্কার করছে বলতো? ইক্ষু উদ্ভিদে হচ্ছে আবিষ্কার করছে এই C4 চক্রটা। তাহলে C3 কই আবিষ্কার হয়েছে? কে আবিষ্কার করছে? C4টা কই আবিষ্কার হয়েছে? কে আবিষ্কার করছে? এইগুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করলাম। তারপর হচ্ছে আমরা কি জানার চেষ্টা করছি যে এই যে C3টা আর যে C4টা, C3টা কেন C3? কারণ
C3 এর প্রথম স্থায়ী যৌগটা 3 কার্বন বিশিষ্ট, C4টা কেন C4? এর প্রথম হচ্ছে স্থায়ী যৌগটা কি 4 কার্বন বিশিষ্ট। বিক্রিয়া একদম কাটা, নো নিড, বিক্রিয়া পড়ার দরকার নাই। তারপরে হচ্ছে এবার আসো C3 চক্রের কিছু সার সংক্ষেপ জানতে হবে। এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। দেখো ফটোসিস্টেম 1 লাগে, ফটোসিস্টেম কি 2 লাগে, তারপর হচ্ছে দেখো এটিপি তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, NADPH2 তৈরি হয়। এগুলো আমরা দেখলাম না মাত্র? এগুলো কি বলতো, আমরা কিন্তু মাত্র দেখলাম। ওই যে বললাম NADP বিজারিত হয়ে NADPH+H+ তৈরি করতেছে, এটিপি তৈরি বললাম না যে চক্রীয় অচক্রীয় উভয় ফটোফসফোরাইলেশনে এক অণু করে এটিপি তৈরি হয়। আবার কি অক্সিজেন তৈরি হচ্ছে, আর কি লাগতেছে কি পানি লাগতেছে, ফোটন লাগতেছে। ওকে, তারপরে দেখো আলোক নিরপেক্ষ পর্যায় হচ্ছে এখানে কি লাগে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 18 অণু এটিপি, 12 অণু NADPH2 প্লাস কি H2 NADPH প্লাস H+ লাগে। আর এখান থেকে কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ তৈরি হয় ওই যে সালোকসংশ্লেষণের যে বিক্রিয়াটা আর কি। তোমরা কি খেয়াল করছো এই প্রশ্নটা গতবার কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দিছিল? ঠিক আজকে তোমাদেরকে যেভাবে পড়াইলাম ওদের ব্যাচে ওইভাবেই পড়াইছিলাম। এই প্রশ্নটাই হচ্ছে গতবার কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দিছিল। অনেকে ধরতেও পারে নাই যে প্রশ্নটা আসলে কোথা থেকে আসছে, অনেকে ধরতেও পারে নাই যে হচ্ছে প্রশ্নটা হচ্ছে আসলে কোথা থেকে আসছে। বেসিক্যালি এই জায়গা থেকেই প্রশ্নটা দিছিল যে এই যে আলোক নিরপেক্ষ পর্যায়, এটা বেসিক্যালি C3 থেকে দিছিল যে C3 পর্যায়ে হচ্ছে কি কি লাগে। এই যে এটা বুঝতে পারছো, এই জিনিসগুলো হচ্ছে লাগে। দেখো তোমরা একটু মনে করার চেষ্টা করো, তাহলে হচ্ছে পেয়ে যাবা। ওকে, এবার আসো C4 চক্র নিয়ে আমরা কথাবার্তা বলছি। নো নিড, বিক্রিয়া লাগবে না। ওকে, এই পার্থক্যটা দিয়ে আমরা C3 এবং হচ্ছে C4 চক্রটাকে কভার করে ফেলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই হচ্ছে এই পার্থক্যটার মধ্যে একটা ম্যাজিক থাকবে তোমাদের জন্য। ওকে, চলো আমরা হচ্ছে পার্থক্যটা পড়ার চেষ্টা করি। C3 আর হচ্ছে কি বলতো C4, তাই না? ওকে, C3 আর হচ্ছে C4। ফার্স্ট টার্ম এক নম্বরে দেখো যে এই যে C3 আর যে হচ্ছে C4টা আছে, C3 চক্রটা এক ধরনের কোষে বা ক্লোরোপ্লাস্টে সংগঠিত হয়। এটার নাম হচ্ছে মেসোফিল ক্লোরোপ্লাস্ট। খুব ভালো করে পার্থক্যটা পড়বা। এখন আমি যা পড়াচ্ছি মেসোফিল ক্লোরোপ্লাস্ট। C4 চক্রটা দুই ধরনের ক্লোরোপ্লাস্টে সংগঠিত হয়, মেসোফিল এবং বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট। খেয়াল করো, মেসোফিল ও বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট। বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট। তাহলে কি বলছি আমরা যে C3 চক্রটা হচ্ছে মেসোফিল কোষ বা ক্লোরোপ্লাস্টে সংগঠিত হবে, C4 চক্রটা মেসোফিল এবং বান্ডল শীত উভয় প্রকার ক্লোরোপ্লাস্ট হচ্ছে সংগঠিত হবে। তারপরের প্রশ্নটা আসো ক্রান্স অ্যানাটমি। ক্রান্স অ্যানাটমি খেয়াল করো, আমি সংজ্ঞাটা বলতেছি যে ক্রান্স অ্যানাটমিটা আসলে কি। দেখো, বান্ডল শীত কোষকে ঘিরে ঘন কোষের যে আবরণ থাকে, কি বলছি বলতো, যে বান্ডল শীত কোষকে ঘিরে ঘন কোষের যে আবরণ থাকে তাকে আমরা বলবো ক্রান্স অ্যানাটমি। তাহলে দেখো তো বান্ডল শীত কোষ কোথায় আছে, C4 এ আছে। C3 তে কি বান্ডল শীত কোষ আছে? নাই। দ্যাটস ওয়াই C3 তে ক্রান্স অ্যানাটমি থাকবে না। তাহলে ক্রান্স অ্যানাটমি থাকবে কোথায়, হচ্ছে C4 এ। কারণ ক্রান্স অ্যানাটমির ডেফিনিশনটা কি, বান্ডল শীত কোষকে ঘিরে ঘন কোষের যে আবরণ সেটাই হচ্ছে কি ক্রান্স অ্যানাটমি। ওকে, ভালো কথা। এরপরে হচ্ছে পার্থক্য হচ্ছে আমরা চলে যাই। এবার আসো যে এই যে C3 আর হচ্ছে কি বলতো C4, এদের হচ্ছে কেন C3 কেন C4 খেয়াল করো। C3 এর ক্ষেত্রে প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহিতা, প্রথম CO2 গ্রহিতা হচ্ছে RuBP15 রাইবুলোস 1,5 বিসফসফেট। C3 এর ক্ষেত্রে প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহিতা হচ্ছে কে রাইবুলোস 1,5 বিসফসফেট। আর C4 এর ক্ষেত্রে প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহিতা হচ্ছে ফসফোইনল পাইরুভেট। ভেরি 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 ইম্পর্টেন্ট।
প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। তাহলে দেখো C3 এর ক্ষেত্রে হচ্ছে প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতাকে রাইবোলোজ 1,5-ডিসফসফেট, C4 এর ক্ষেত্রে কি ফসফোইনল পাইরুভেট। তারপরে আসো C3 এর ক্ষেত্রে প্রথম স্থায়ী যৌগ, প্রথম স্থায়ী যৌগটার নাম হচ্ছে তোমার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA। আর C4 এর ক্ষেত্রে প্রথম স্থায়ী যৌগটা হচ্ছে 4OAA, মানে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা তথ্য, যে প্রথম, এটা বেসিক্যালি 4টা তথ্য এখানে। প্রথম গ্রহীতা C3 এর ক্ষেত্রে কে, C4 এর ক্ষেত্রে কে, তারপরে প্রথম স্থায়ী পদার্থ C3 এর ক্ষেত্রে কে, C4 এর ক্ষেত্রে কে, প্রথম হচ্ছে স্থায়ী পদার্থ। ওকে, ভালো করে হচ্ছে এই পর্যন্ত মনে রাখো। তারপরে দেখো এই C3 তে একটা ঘটনা ঘটে, নাম হচ্ছে ফটো রেসপিরেশন। এটা নিয়ে আমরা একটু পরেই কথাবার্তা বলবো। ফটো রেসপিরেশন এটা ঘটে, আর C4 এটা ঘটে না। কেন ঘটে না একটু পরেই আমরা দেখবো, এই টপিকসে যখন যাব, এই টপিকসে গেলেই হচ্ছে আমরা দেখবো। তাহলে দেখো এখানে ক্লোরোপ্লাস্ট এক প্রকার, এখানে ক্লোরোপ্লাস্ট কয় প্রকার বলতো? 2 প্রকার। ক্লোরোপ্লাস্ট কয় প্রকার বলতো? 2 প্রকার। এবার আসো এদের অপটিমাম টেম্পারেচারটা কত, আমরা একটা ম্যাজিক দেখবো। তোমরা উভয় পাশে দাও 0 থেকে 5 দাও তো, উভয় পাশে হচ্ছে 0 থেকে 5 দাও। এবার তোমরা একটু বলো তো কমেন্টে 0 থেকে 5 এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলো, বলো 0 থেকে 5 এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলো, একটু কমেন্টে জানাও তো তোমরা সবাই, যে 0 থেকে 5 এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলো। একটু 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 জানাও 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 দেখি তোমরা, যে 0 থেকে 5 এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলো, বলো বলো একটু। তোমাদের কমেন্টের জন্য আমরা একটু ওয়েট করতেছি, আমরা একটা ম্যাজিক দেখাবো। এখানে 0 থেকে 5 এর মধ্যবর্তী সংখ্যা, এখানে কি লিখছি 0 5, এখানে কি 0 5। তো বলো যে 0 থেকে 5 এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলো। এই যেমন বলে ফেলছে যে 1 2 3 4, ফাতেমাতুজ জোহরা তুয়া, তাই না? 1 2 3 4। ওকে, আমরা এবার ম্যাজিকটা দেখি। 1 2 3 4, দেখো টেম্পারেচার হয়ে গেছে, টেম্পারেচার হয়ে গেছে। 1 2 3 4, দেখো টেম্পারেচার হয়েছে না? 1 2 3 4, উভয় পাশে 0 থেকে 5, উভয় পাশে 0 থেকে 5, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4 হয়ে গেছে না? ওকে, এবার আসো যে এই যে C3 চক্রটা, এই C3 চক্রটা হচ্ছে সংগঠনের জন্য, C3 চক্রটা সংগঠনের জন্য হচ্ছে তোমার আসলে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা কত থাকা উচিত। কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা হচ্ছে কি বলছি বলতো, কত থাকা উচিত এই C3 চক্রটা সংগঠন হওয়ার জন্য। এটা হচ্ছে 50 থেকে 150 ppm, 150 ppm। এটা হচ্ছে CO2 এর ঘনমাত্রা 50 থেকে 150 ppm থাকা উচিত। তার মানে লোয়েস্ট কত বলতো, লোয়েস্ট কত বলতো 50, লোয়েস্ট কত বলতো 50। আর এই C4 এর ক্ষেত্রে হচ্ছে 0.10 থেকে 10 ppm, 10 ppm, 0.10 থেকে হচ্ছে 10 ppm থাকা উচিত। 0.10 থেকে কত বলতো 10 ppm থাকা উচিত, ঠিক আছে? দেখো হচ্ছে ওকে, তাহলে দেখো যে 50 থেকে কি 150 ppm, আর 0.10 থেকে কি বলো 10 ppm। কিভাবে মনে রাখবা? 50 150, দেখছো 5 10 10 10 10। ওকে, এইভাবে হচ্ছে মনে রাখবা। ওকে, এবার আসো যে এখানে আমরা আগেই যাব না, C4 চক্রের উদ্ভিদগুলো, C4 উদ্ভিদ কোনগুলো এটা মনে রাখবা, যে আখি মনকে 2 বার ভুয়া চিঠি দিল। কি লিখছি বলতো? আখি মনকে 2 বার হচ্ছে কি বলতো ভুয়া চিঠি দিল। দেখো আখি দিয়ে হচ্ছে আখ, মন দিয়ে হচ্ছে মুথা ঘাস, ন দিয়ে হচ্ছে নট শাক,
দুইবার দিয়ে হচ্ছে দূর্বা ঘাস, ভুয়া দিয়ে হচ্ছে ভুট্টা, চিঠি দিয়ে হচ্ছে চীনা বাদাম, আর দিল দিয়ে হচ্ছে কি বলতো ডাটা। দিল দিয়ে কি ডাটা। তাহলে দেখো যে C4 উদ্ভিদ কোনগুলো বলতো? C4 উদ্ভিদ হচ্ছে কি বলতো? C4 উদ্ভিদ হচ্ছে আখি মুনকে দুইবার ভুয়া চিঠি দিল। আখি দিয়ে আখ, মুন দিয়ে মুথা ঘাস, ন দিয়ে নটশাক, দুইবার দিয়ে দূর্বা ঘাস, ভুয়া দিয়ে ভুট্টা, চিঠি দিয়ে হচ্ছে কি বলতো চীনা বাদাম, আর দিল দিয়ে হচ্ছে কি বলতো ডাটা। এরা হচ্ছে কি বলতো C4 উদ্ভিদ। ওকে, ভালো কথা। এবার আসো, এই যে C4 উদ্ভিদ আছে, এই C4 উদ্ভিদের মধ্যে হচ্ছে আবার তিন ধরনের গতিপথ লক্ষ্য করা যায়। এক নম্বর হচ্ছে NADP, এক নম্বর হচ্ছে NADP ম্যালিক এনজাইম, NADP ম্যালিক এনজাইম। দুই নম্বর হচ্ছে তোমার NAD ম্যালিক এনজাইম, NAD ম্যালিক এনজাইম। তিন নম্বর হচ্ছে ফসফোইনাল পাইরুভেট কার্বক্সিকাইনেস। আমি সংক্ষেপে লিখলাম ফসফোইনাল পাইরুভেট কার্বক্সিকাইনেস। ঠিক আছে, অনেক বড়। ফসফোইনাল পাইরুভেট কার্বক্সিকাইনেস, এটা হচ্ছে তিন নাম্বার। এবার দেখো NAD ম্যালিক এনজাইম প্রকার, NADP ম্যালিক এনজাইম প্রকার, আর হচ্ছে ফসফোইনাল পাইরুভেট কার্বক্সিকাইনেস। NADP ম্যালিক এনজাইম, আমরা NAD টা আগে পড়ি। এটার এক্সাম্পল হচ্ছে মিল্লাত, মিল্লাত, কাউন, আর হচ্ছে চীনা। মিল্লাত, কাউন, চীনা। আর ফসফোইনাল পাইরুভেট কার্বক্সিকাইনেস, এটার এক্সাম্পল হচ্ছে গিনি ঘাস, এটার এক্সাম্পল হচ্ছে গিনি ঘাস। দেখো কিভাবে মনে রাখবা। NAD ম্যালিক এনজাইমটা মনে রাখবা, আমি কাউরে চিনি না, আমি কাউরে চিনি না। খেয়াল করছো? আমি কাউরে চিনি না। এই যে যে আমি, আমি ম দিয়ে হচ্ছে কি মিল্লাত, কাউরে দিয়ে হচ্ছে কি কাউন, আর চীনা দিয়ে হচ্ছে কি এই চিনি না দিয়ে হচ্ছে কি চীনা। তাহলে দেখো NAD মানে কি আমি কাউরে চিনি না, আমি NAD আমি কাউরে চিনি না। তাহলে আমি ম দিয়ে হচ্ছে কি মিল্লাত, কাউন দিয়ে হচ্ছে কি কাউন, আর চিনি না দিয়ে হচ্ছে কি চীনা। আর এই ফসফোইনাল পাইরুভেট কার্বক্সিকাইনেস, এটা দিয়ে হচ্ছে কি গিনি ঘাস। একটা মনে রাখবা, যেটার নাম সবচেয়ে বড় ওটার এক্সাম্পল একটা, ফসফোইনাল পাইরুভেট কার্বক্সিকাইনেস। আর NADP এর এক্সাম্পল কি কি? তাহলে এইগুলা বাদ দিয়ে যা আছে সব হচ্ছে NADP এর এক্সাম্পল। কি কি? ভুট্টা, ইক্ষু, সরগম, ক্রাপ ঘাস। ভুট্টা, ভুট্টা, ইক্ষু, সরগম, আর হচ্ছে ক্র্যাব ঘাস। ওকে, ভুট্টা, ইক্ষু, সরগম, আর হচ্ছে কি বলতো ক্র্যাব ঘাস। তাহলে NAD টা মনে রাখবা কি আমি কাউরে চিনি না। তাহলে আমি ম দিয়ে মিল্লাত, কাউরে দিয়ে হচ্ছে কাউন, আর চিনি না দিয়ে হচ্ছে কি বলতো চীনা। তাহলে আমাদের C3 C4 শেষ। এবার আমাদের হচ্ছে আরেকটা ছোট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ক্যাম সাইকেল। ওকে, ক্যাম সাইকেলটা কি? আর এখানে বোঝানোর জিনিস একটু বেশি, যে ওই শুরুর অংশের মতো এখানে এত ফাস্ট যাওয়া যায় না, এখানে একটু স্লো পড়াইতে হয় আর কি। ওকে, তাহলে দেখো যে আমরা আসছি কোথায় বলতো ক্যাম সাইকেলে। এই ক্যাম সাইকেলটা হচ্ছে একটা গোত্র আছে, নাম হচ্ছে ক্র্যাসুলেসি গোত্র। ক্র্যাসুলেসি গোত্র। এই ক্র্যাসুলেসি গোত্রে হচ্ছে এই চক্রটা সংগঠিত হয়। এটার নাম এই কারণে কি বলতো তোমার হচ্ছে ক্র্যাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্যাম মানে হচ্ছে ক্র্যাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা প্রথম স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী, তারপর হচ্ছে প্রথম গ্রহিতা, প্রথম গ্রহিতা এটা হচ্ছে সেম অ্যাজ C4, সেম অ্যাজ C4। C4 এ যা ছিল তাই, বুঝতে পারছো? C4 এ যা ছিল তাই। তো এটার নাম ক্যাম কেন হচ্ছে? এটা ক্র্যাসুলেসি গোত্রে সংগঠিত হয়, এই কারণে এটার নাম কি বলতো ক্যাম। এটার এক্সাম্পল কি কি বলতো? পাথরকুচি, আনারস, ক্যাকটাস, খেজুর। পাথরকুচি, আনারস, ক্যাকটাস, খেজুর। আরেকটা এক্সাম্পল আছে অর্কিড। এরা হচ্ছে ক্যাম সাইকেলের এক্সাম্পল। ওকে, পাথরকুচি, আনারস, ক্যাকটাস, খেজুর, অর্কিড, এরা হচ্ছে ক্যাম সাইকেলের উদ্ভিদ। তাহলে আমার মনে হয় যে এই C3 আর C4 ক্লিয়ার।
এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। এর বাইরে থেকে কৃষি এবং গুচ্ছেদ এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন থাকলেও তোমরা করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলেও তোমরা করতে পারো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার। ওকে, এখনো অনেক বাকি না, তোমাদের ক্লাস 12:15টার মধ্যে শেষ হবে, প্যারা নিও না, 12:15টার মধ্যে শেষ হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন? ওকে, কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে চলো নেক্সট। এবার আসো ফটো রেসপিরেশন। খেয়াল করো, ফটো, ফটো মানে আলো, রেসপিরেশন মানে কি শ্বসন, তার মানে কি আলোর উপস্থিতিতে শ্বসন। ফটো মানে কি আলো, আর রেসপিরেশন মানে কি বলতো শ্বসন, তার মানে কি বলতো আলোর উপস্থিতিতে শ্বসন। আমরা একটু আগে দেখছিলাম যে ফটো রেসপিরেশনটা বেসিক্যালি C3 উদ্ভিদে সংঘটিত হয়, C4 এ কিন্তু সংঘটিত হয় না। খেয়াল করো যে ফটো রেসপিরেশনটা আসলে কেন সংঘটিত হয়। মনে করো আম, আম কি একটা C3 উদ্ভিদ, তাই না? C3 উদ্ভিদ, এ পরিবেশের টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেছে। যখন অনেক বেশি বেড়ে যাবে তখন তার C3 চক্রটা বন্ধ হয়ে যাবে। তখন তার কি বলতো C3 চক্রটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বন্ধ হয়ে যাবে। C3 চক্রটা কি বলতো বন্ধ হয়ে যাবে। তখন যেটা হবে আলটিমেটলি সেটা বিক্রিয়া করার কথা ছিল কার? কার্বন ডাই অক্সাইডের সাথে RuBP বা রাইবুলোজ কি 1,5-বিসফসফেট। আমরা দেখলাম না যে C3 চক্রের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতাটার নাম কি বলতো? যে রাইবুলোজ 1,5-বিসফসফেট। তখন এই কার্বন ডাই অক্সাইডের সাথে আর বিক্রিয়াটা ঘটবে না, কারণ নাম কি রেসপিরেশন। রেসপিরেশন মানে কি শ্বসন। কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিবে, অক্সিজেনটাকে কি করবে? ইন করবে। তখন বিক্রিয়াটা ঘটবে কার সাথে? অক্সিজেনের সাথে। কার বিক্রিয়া? এই রাইবুলোজ 1,5-বিসফসফেটের বিক্রিয়া। তাহলে দেখো যে স্বাভাবিকের চেয়ে টেম্পারেচার যদি অনেক বেশি হয়ে যায় C3 চক্রটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গিয়ে এই কার্বন ডাই অক্সাইডটা রাইবুলোজ 1,5-বিসফসফেটের সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া না করে রাইবুলোজ 1,5-বিসফসফেটের সাথে বিক্রিয়া করে কে বলতো? অক্সিজেন। বিক্রিয়া করে কে বলতো? অক্সিজেন বিক্রিয়া করে। অক্সিজেন বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করে, নাম গ্লাইকোলেট। গ্লাইকোলেট। এই প্রক্রিয়াটাকেই বলা হয় ফটো রেসপিরেশন। পরীক্ষায় প্রশ্ন আসে ফটো রেসপিরেশনের কারণে কোন যৌগ তৈরি হয়? অ্যান্সারটা কি বলতো? গ্লাইকোলেট। এই ফটো রেসপিরেশনটা হওয়ার কারণে C3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার 25% কমে যায়। 25% কমে যায়। তাহলে কি বলছি যে এই ফটো রেসপিরেশনটা হওয়ার কারণে C3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার কত পার্সেন্ট কমে যাচ্ছে বলতো? 25% কমে যাচ্ছে। ওকে, এই যে ফটো রেসপিরেশনটা যে সংঘটিত হচ্ছে এই প্রক্রিয়ায় তোমার ক্লোরোপ্লাস্ট, অক্সিসোম, মাইটোকন্ড্রিয়া সাহায্য করে। ক্লোরোপ্লাস্ট, অক্সিসোম, তারপর কে বলতো মাইটোকন্ড্রিয়া। এই তিনটা অঙ্গাণু সাহায্য করে। তাহলে ফটো রেসপিরেশন কখন ঘটে? খেয়াল করো যে কখন ঘটতেছে। একটা হাই টেম্পারেচার আর ক্লোরোপ্লাস্টের ভিতরে কার্বন ডাই অক্সাইড কমে যাওয়া, আর ক্লোরোপ্লাস্টের ভিতরে অক্সিজেন বেড়ে যাওয়া। এই কন্ডিশনে ফটো রেসপিরেশনটা ঘটতেছে। যে কি বলছি বলতো? হাই টেম্পারেচার, ক্লোরোপ্লাস্টের ভিতরে কার্বন ডাই অক্সাইড কমে যাওয়া, ক্লোরোপ্লাস্টের ভিতরে অক্সিজেন বেড়ে যাওয়া। এই তিনটা কন্ডিশন ফটো রেসপিরেশনটা ঘটবে। ওকে, তারপর আসো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৃষ্ট অক্সিজেনের উৎস কি? পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে, এই একটা লাইনই আসে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি? পানি। কৃষিতে বহুতবার আসছে এই প্রশ্ন যে উৎস কি? পানি। এটা কে প্রমাণ করছে? রবিন হিল প্রমাণ করছে, ভ্যান নিল প্রমাণ করছে, স্যামুয়েল রুবেন এবং কামেন প্রমাণ করছে। তবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে
হচ্ছে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে তোমার এই তিনজন যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি, এটা কে প্রমাণ করছে, এই তিনজন বিজ্ঞানীর নামই যদি দেওয়া থাকে তখন অ্যান্সার করবা এইটা, এটা হচ্ছে মোর অ্যাকুরেট। এই ব্যাটা হচ্ছে তেজস্ক্রিয় হচ্ছে আইসোটোপ দ্বারা হচ্ছে এটাকে আবিষ্কার করছে, এবং এইটা দ্বারাই একদম নিশ্চিত হয়ে গেছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি হচ্ছে পানি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি বলতো পানি। ওকে, এটা একটু মনে রাখবা। আর সালফার ব্যাকটেরিয়া ব্যবহার করছে ভ্যানিল, এগুলো বিক্রিয়া পড়ার দরকার নেই, বিক্রিয়া পড়ার দরকার নাই, ঠিক আছে, বিক্রিয়া পড়ার হচ্ছে দরকার নাই। তবে এই তেজস্ক্রিয় আইসোটোপ যে ব্যবহার করছে স্যামুয়েল রুবেন এবং কামেন, এটা জানবা। ওকে, তারপরে দেখো লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধতার সূত্র, এখান থেকে দুইটা লাইন পড়তে হবে। একটা হচ্ছে লিভিক ল অফ মিনিমাম প্রস্তাব করছে, আর ব্ল্যাকম্যান হচ্ছে ল অফ লিমিটিং ফ্যাক্টর প্রস্তাব করছে। দুইটা জিনিস, ওই যে ওই বেটা ব্ল্যাকম্যান যে হচ্ছে কালো আর সাদায় ভাগ করলো না, যে হচ্ছে কি কালো আর সাদায় ভাগ করলো, ওই বেটা ব্ল্যাকম্যানই, বুঝতে পারছো? ওই যে কালো আর হচ্ছে কি সাদায় যে ভাগ করলো, ওই ব্ল্যাকম্যানই হচ্ছে ল অফ মিনিমামের উপর ভিত্তি করে ল অফ লিমিটিং ফ্যাক্টর হচ্ছে প্রস্তাব করছে। আর এই ল অফ মিনিমাম প্রস্তাব করছে কে? বিজ্ঞানী লিভিক। ওকে, এই দুইটা তথ্য হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। এবার আসো সালোক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক প্রভাবক কি হচ্ছে অক্সিজেন আর শর্করা, এছাড়া বাকি যা আছে সব সমানুপাতিক প্রভাবক। সালোক সংশ্লেষণের অপটিমাম টেম্পারেচার কত? 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ, এই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ। শেষ হয়ে যাবে 12:15টার মধ্যেই শেষ করে দিব। এই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ভাইয়া কৃষির জন্য হচ্ছে বিজ্ঞানীদের নাম কি গুরুত্বপূর্ণ? যা পড়াচ্ছি এগুলোই গুরুত্বপূর্ণ, যা পড়াচ্ছি এগুলোই গুরুত্বপূর্ণ। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কি না, কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা একটু হচ্ছে ভাইকে জানা দাও। শেষ করে ফেলবো, তোমার শ্বসনটা দ্রুত শেষ হয়ে যাবে। ওকে, তাহলে চলো, কারো কোনো জিজ্ঞাসা? না, এরপরে আর হচ্ছে কোনো বায়োলজি ওপেন ক্লাস হবে না। ওকে, এরপরে চলো দেখো শ্বসন। তো চলো আমরা শ্বসন নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলি, যে শ্বসন হচ্ছে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে যা উৎপাদ, শ্বসনের ক্ষেত্রে তার হচ্ছে বিক্রিয়ক। খেয়াল করো তো, সালোক সংশ্লেষণে এরা কি উৎপাদ ছিল না? এটা কিন্তু সবাত শ্বসন, আমরা যাচ্ছি যে সবাত কি অবাত কি সেদিকে আমরা যাচ্ছি। খেয়াল করো সবাত শ্বসনের বিক্রিয়াটা দেখো, এরা দেখো সালোক সংশ্লেষণে ছিল উৎপাদ, ঠিক আছে, আর শ্বসনের ক্ষেত্রে এরা কি হয়েছে বলতো? বিক্রিয়ক হয়েছে। তো চলো শ্বসন মানে কি আসলে? শ্বসন মানে শক্তি উৎপাদন। শ্বসন মানে কি বলতো? শক্তি উৎপাদন। তিনটা কারণে শক্তি উৎপাদন করতে হয়, তিনটা কারণ হচ্ছে এখানে লেখা আছে, একটু রিডিং দিবা। বড় জৈব অণু, সক্রিয় ট্রান্সপোর্ট, এইগুলা কারণে হচ্ছে কি বলতো? শক্তি উৎপাদন করতে হয়, এই তিনটা কারণে। তো শ্বসন দুই প্রকার, সবাত এবং অবাত। সবাত শ্বসন অক্সিজেন লাগে, অক্সিজেন লাগে। অবাত শ্বসন O2 লাগে না, O2 লাগে না। তার মানে দেখো যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় তাকে আমরা বলতেছি হচ্ছে সবাত শ্বসন, আর যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে না তাকে হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে তাকে আমরা বলতেছি সবাত শ্বসন। যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে না তাকে আমরা কি বলতেছি বলতো? অবাত শ্বসন। সবাত শোষণে কয় অণু এটিপি তৈরি হচ্ছে? 36 অণু। অবাধে কয় অণু? 2 অণু। তাহলে দেখো সবাদে 36, অবাধে 2, টোটাল কত? 38। তার মানে টোটাল সবাদ অবাধ মিলিয়ে উৎপন্ন হয় কত? 38। আর শুধু সবাদে কত? 36, আর শুধু অবাধে কত বলতো? 2। ওকে,
দাঁড়াও আমি আরেকটা একটু পিডিএফ ওপেন করব। পিডিএফ। এবার চলো আমরা এই শ্বসনটা সম্পর্কে হচ্ছে একটু আমরা ডিটেলস জানবো। ওকে, আশা করি দেখতে পারতেছো। দেখো ওকে, এবার দেখো যে সবাত শ্বসন, সবাত এবং অবাত উভয়, আমি একটু পানি খেয়ে আসি, ঠিক আছে? তোমরা লাইনে থাকো 10 সেকেন্ড। তোমরা দেখতে থাকো, ওখানে যে ছবিটা ওপেন করছি ছবিটা পড়তে থাকো। ওকে, তাহলে দেখো আমরা যেখানে ছিলাম আর কি, যে সবাত আর হচ্ছে কি বলতো অবাত। একটু দেখতে সমস্যা হলে ফোনটাকে একটু রোটেট করে নাও, তাহলে আশা করি হচ্ছে দেখা যাবে। ওকে, খেয়াল করো যে সবাত এবং অবাত উভয় শ্বসনেরই প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। মনে রাখবা গ্লাইকোলাইসিসটা আসলে অক্সিজেনের উপর ডিপেন্ড করে না। গ্লাইকোলাইসিসের জন্য অক্সিজেনের প্রয়োজন নেই। এই গ্লাইকোলাইসিসের জন্য অক্সিজেনের প্রয়োজন নাই বিধায়ী গ্লাইকোলাইসিসটা সবাতেও সংগঠিত হয়, আবার কি বলতো অবাধেও সংগঠিত হয়। কোনো ঝামেলা নাই, সবাধেও সংগঠিত হচ্ছে, অবাধেও। ওকে, এবার আসো গ্লাইকোলাইসিসের মেইন থিমটা কি? এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। কি বলছি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এই প্রক্রিয়ায় 9টা বিক্রিয়া থাকবে, 10টা এনজাইম থাকবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 9টা বিক্রিয়া, কয়টা এনজাইম থাকবে বলতো? 10টা এনজাইম থাকবে। 9টা বিক্রিয়ার মধ্যে তোমার হচ্ছে 1, 3, 9 এরা হচ্ছে একমুখী, বাকিগুলো উভমুখী। 9টা বিক্রিয়ার মধ্যে 1, 3, 9 একমুখী, আর বাকিগুলো কি বলতো উভমুখী। এই গ্লাইকোলাইসিসকে হচ্ছে ইএমপি, এমবেডেন মেরহফ পার্নাস, এমবেডেন মেরহফ পার্নাস, ইএমপি, এমবেডেন মেরহফ পার্নাস পাথওয়ে বলা হয়, বা শ্বসনের সাধারণ গতিপথ, বা হচ্ছে সাইটোপ্লাজমীয় শ্বসনও বলা হয়। শ্বসনের সাধারণ গতিপথ বা হচ্ছে কি সাইটোপ্লাজমীয় শ্বসনও বলা হয়। এই বিক্রিয়ায় অ্যালোস্টেরিক এনজাইম হিসেবে কাজ করে ফসফ্রুক্টোকাইনেস। ভাইয়া অ্যালোস্টেরিক এনজাইমটা কি? যে এনজাইমটা বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে সেটাকেই বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম। তাহলে দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অ্যালোস্টেরিক এনজাইম হিসেবে কাজ করে ফসফ্রুক্টোকাইনেস। ওকে, তারপরে আসো পাইরুভিক অ্যাসিডের জারণ। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, এটাও কিন্তু পরীক্ষা আসে। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস এনজাইমের ক্রিয়ায় হচ্ছে 1 অণু কার্বন ডাইঅক্সাইড, 1 অণু NADH2 ও 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। তার মানে অ্যাসিটাইল কোয়েটা কি কয় কার্বন? 2 কার্বন। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন, অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে কয় কার্বন? 2 কার্বন। ওকে, ভালো কথা। এবার দেখো এই যে অ্যাসিটাইল কোয়ে, এটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র, এই দুইটার সংযোগকারী উপাদান। প্রচুর আসে পরীক্ষায় যে অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে কি বলতো? হচ্ছে অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র, এই দুইটার কি সংযোগকারী হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান, সংযোগকারী উপাদান, এটা প্রচুর আসে। তারপরে দেখো ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের কারণে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়। ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের কারণে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়। এই ক্রেবস চক্রের আরেক নাম ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, সাইট্রিক অ্যাসিড চক্র। ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, সাইট্রিক অ্যাসিড চক্র, এই বিক্রিয়ায় হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম হিসেবে কাজ করে আইসোসাইট্রেস ডিহাইড্রোজিনেস, আইসোসাইট্রেস ডিহাইড্রোজিনেস। আর এই চক্রকে অ্যাম্ফোবিলিক, মানে একই সাথে অপচিতি এবং উপচিতিমূলক, অপচিতি এবং উপচিতিমূলক হচ্ছে ক্রিয়া লক্ষ্য করা যায়, এই কারণে এটাকে বলা হয় অ্যাম্ফোবিলিক। ওকে, ক্রেবস চক্র যা পড়াচ্ছি তাই পড়বা, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। এবার আসো ইলেকট্রন স্থানান্তর হচ্ছে এটিপি তৈরি। এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে কি অক্সিডেটিভ হচ্ছে
ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই যে ইলেকট্রন স্থানান্তর এবং এটিপি তৈরি, এখানে ইটিসি হচ্ছে তোমার ইলেকট্রনের শেষ গ্রহীতা। ইটিসি এ যে অক্সিজেনটা থাকে এটা হচ্ছে শেষ ইলেকট্রনটাকে গ্রহণ করে, আর প্রথম ইলেকট্রনটাকে গ্রহণ করে হচ্ছে এএফএডি। প্রথম ইলেকট্রনটাকে গ্রহণ করে কে বলতো? এএফএডি। তাহলে খেয়াল রাখতে হবে যে ইলেকট্রন স্থানান্তর বা হচ্ছে ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই ইটিসি এর প্রথম ইলেকট্রন গ্রহীতা হচ্ছে কি? অক্সিজেন। আর শেষ ইলেকট্রন গ্রহীতা হচ্ছে অক্সিজেন, আর প্রথম ইলেকট্রন গ্রহীতা হচ্ছে কি বলতো? এফএডি। ইটিসি ছাড়া সবাত শ্বসন কিন্তু পূর্ণ হবে না। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এক একটা প্রোটিন এবং 3টি মাল্টি প্রোটিন কমপ্লেক্স নিয়ে গঠিত। একটা করে প্রোটিন এবং হচ্ছে একক প্রোটিন, আর 3টি হচ্ছে কি? মাল্টি প্রোটিন কমপ্লেক্স নিয়ে গঠিত। খেয়াল করো, এইটা হচ্ছে তোমার একক প্রোটিন, আর মাল্টি প্রোটিন হচ্ছে এইটা। পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি একক প্রোটিন, নিচের কোনটি মাল্টি প্রোটিন। তাহলে খেয়াল করো, একক প্রোটিন কোনটা? সাকসিনেট ডিহাইড্রোজিনেস। আর মাল্টি প্রোটিন কোনটা? এনএডিএইচ ডিহাইড্রোজিনেস, সাইটোক্রোম কমপ্লেক্স, সাইটোক্রোম অক্সিডেস। তার মানে কি? সাইটোক্রোম আর হচ্ছে এনএডিএইচ, এরা হচ্ছে মাল্টি প্রোটিন, আর একক পেরিফেরাল প্রোটিন কোনটা? সাকসিনেট ডিহাইড্রোজিনেস। ওকে, ভালো কথা। এটা হচ্ছে আমাদের সবাত গেল। এবার আসছে হচ্ছে অবাত। অবাত তো খুবই ছোট, যে সবাত আর হচ্ছে কি বলতো? অবাত। এই অবাতেরও প্রথম ধাপের নাম কি বলতো? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসটা কি বলতো? সবাত এবং অবাত উভয় শ্বসনেরই প্রথম ধাপের নাম কি বলতো? গ্লাইকোলাইসিস। সো আগে যা বিক্রিয়া সংঘটিত হয়েছে এখানেও সেম কাহিনী ঘটবে। এবার আসো অবাতের আরেকটা ধাপ, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। খেয়াল করো, পাইরুভিক অ্যাসিডটা অসম্পূর্ণভাবে জারিত হয়ে দুটো জিনিস তৈরি করতে পারে। যদি অ্যালকোহলিক ফার্মেন্টেশন বা ইথানল সৃষ্টি করে, তাহলে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আর যদি ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, সেই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না। তার মানে পাইরুভিক অ্যাসিডের জারণটা, অসম্পূর্ণ জারণটা কয়ভাবে সংগঠিত হতে পারে? দুইভাবে সংগঠিত হতে পারে। একটা হচ্ছে কি বলতো? ইথানল সৃষ্টি। যখন ইথানল সৃষ্টি হবে তখন কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আর যখন ইথানল সৃষ্টি হবে না, শুধু ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হবে, তখন কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না। তো বেসিক্যালি যে তোমার এই যে হচ্ছে বেকারি শিল্পে এই ইথানল হচ্ছে জাইমেস এনজাইমের ক্রিয়া, আমরা দেখবো একটু পরে, জাইমোলজি আসবে, ক্রিয়ায় হচ্ছে তোমার এই কার্বন ডাই অক্সাইডটা যে তৈরি হয়, এখান থেকে হচ্ছে রুটিকে হচ্ছে ফাঁপা বা ছিদ্রযুক্ত করা হয়। পাউরুটি বানানো হয়, এটাকে ফাঁপা বা হচ্ছে কি বলতো? ছিদ্রযুক্ত করা হয়। আর ল্যাকটিক অ্যাসিড দেখবা অনেকদিন পর, যেমন শীতকালে তোমরা অনেকদিন পর যখন ব্যাডমিন্টন খেলো বা ফুটবল খেলতে যাও, দেখবা প্রচুর পরিমাণে হচ্ছে মাসেল ব্যথা হয়ে যায়, কারণ এই মাসেলের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড সিক্রেশন হয়। তখন হচ্ছে কি এটা জ্বালা পোড়া করে। মাসেলের মধ্যে ল্যাকটিক অ্যাসিড সিক্রেশন হওয়ার কারণে কি করে বলতো? জ্বালা পোড়া করে। সো এই যে এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি, আর এটা হচ্ছে ইথানল এবং হচ্ছে কি বলতো? কার্বন ডাই অক্সাইড। তো ইথানল এবং কার্বন ডাই অক্সাইড কোথায় তৈরি হচ্ছে? ইস্ট এবং কতিপয় ব্যাকটেরিয়াতে। আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে কোথায়? এটা দেখো যে প্রাণীতে, বিশেষ করে পেশিতে। ওই যে মাত্র বললাম যে আমাদের মাসেল, এই যে আমাদের পেশিতে। তার মানে অ্যালকোহলিক ফার্মেন্টেশনটা তৈরি হয় ইস্ট এবং ব্যাকটেরিয়াতে, আর ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয় যে ফার্মেন্টেশন প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের প্রাণী দেহের মাসেলে সংগঠিত হতে পারে, কিছু ব্যাকটেরিয়াতেও সংগঠিত হয়। সো এই তথ্যগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে শ্বসন থেকে। ওকে, এরপর আসো, এগুলো আমরা পড়ে ফেলছি, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। ওকে, শ্বসনের প্রকারভেদ। ওকে, এবার আসো কোন বিক্রিয়াগুলো কোথায় কোথায় সংঘটিত হয়। কৃষির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কৃষির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন বিক্রিয়া কোথায় কোথায় সংঘটিত হয়। খেয়াল করো, ইটিএস মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্ট, আলোক নির্ভর অধ্যায় থাইলাকয়েড মেমব্রেন, আলোক নিরপেক্ষ অধ্যায় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। শ্বসন সংঘটিত হয় সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায়। সাইটোপ্লাজমে কেন? ওই যে গ্লাইকোলাইসিস যেটা, সেটা কি সাইটোপ্লাজমে সংঘটিত হয়, আর বাকি বিক্রিয়াগুলো শ্বসনের কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। ওই যে লেখা আছে
গ্লাইকোলাইসিস কি সাইটোপ্লাজমে, পাইরুভিক অ্যাসিডের জারণ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, ক্রেব চক্র সাইট্রিক অ্যাসিড চক্র মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, ফটোফসফোরাইলেশন থাইলাকয়েড, তারপরে দেখো অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়ার হচ্ছে কি বলতো ক্রিস্টি। মানে এটাকে যদি তুমি একটু সহজ করে মনে রাখতে চাও যে সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াগুলো সেগুলো ক্লোরোপ্লাস্টে চলে যাবে, আর হচ্ছে শ্বসনের যে বিক্রিয়াগুলো সেগুলো বেসিক্যালি মাইটোকন্ড্রিয়াতে আসবে। তুমি যদি দেখো এই ইটিএস এটা কিসের বিক্রিয়া? শ্বসন, তাই না? তার এটাকে আমরা রেসপিরেশন বলে থাকি। তারপরে দেখো তো যে এটাও তো রেসপিরেশন, এটাও তো হচ্ছে কি রেসপিরেশন। পাইরুভিক অ্যাসিডের জারণ এটাও কি রেসপিরেশন। ক্রেব চক্র সাইট্রিক অ্যাসিড চক্র এটা কি রেসপিরেশন। ফটোফসফোরাইলেশন এটা কিন্তু আবার রেসপিরেশন না, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ ফটোসিনথেসিস। আর অক্সিডেটিভ হচ্ছে ফসফোরাইলেশন, এটা হচ্ছে কি রেসপিরেশন। তার মানে দেখো শ্বসনের যে বিক্রিয়াগুলো আছে তারা কিন্তু মাইটোকন্ড্রিয়া রিলেটেড। শ্বসনের বিক্রিয়াগুলো কি কি যেমন দেখো ইটিএস মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে শ্বসন সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া, আর গ্লাইকোলাইসিসটা কি সাইটোপ্লাজমে আমরা দেখছি। পাইরুভিক অ্যাসিডের জারণ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, ক্রেব চক্র সাইট্রিক অ্যাসিড চক্র মাইটোকন্ড্রিয়ার কি ম্যাট্রিক্স, অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়ার কি ক্রিস্টি। তাহলে তুমি মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দুইটাকে আলাদা করে ফেলতে পারছো। যে আমরা কিভাবে আলাদা করলাম, যে শ্বসনের যে বিক্রিয়াগুলো এগুলো মাইটোকন্ড্রিয়াতে হবে, আর সালোক সংশ্লেষণের গুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টে হবে। যেমন আমরা যদি দেখি এই সালোক সংশ্লেষণ, এটা পি দিয়ে মার্ক করলাম, আচ্ছা এটা আমরা অন্য কালি দিয়ে মার্ক করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা দেখো আমরা পি দিয়ে মার্ক করলাম, এটা পি দিয়ে মার্ক করলাম, এটা হচ্ছে পি দিয়ে মার্ক করলাম, এটা হচ্ছে পি দিয়ে মার্ক করলাম। তাহলে দেখো তো সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্ট আলোক নির্ভর অধ্যায়, তার মানে কি সালোক সংশ্লেষণের বিক্রিয়া থাইলাকয়েড মেমব্রেন, থাইলাকয়েড কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। আলোক নিরপেক্ষ অধ্যায়, তার মানে কি সালোক সংশ্লেষণ এটা কোথায় সংঘটিত হবে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হবে। ফটোফসফোরাইলেশন, তার মানে ফটোফসফোরাইলেশন কি সালোক সংশ্লেষণের পার্ট, এটা কোথায় সংঘটিত হবে? থাইলাকয়েড মেমব্রেনে সংঘটিত হবে। আশা করি যে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে, যে আগে তোমরা আসলে এটাই প্যাচ লাগাইতা যে মাইটোকন্ড্রিয়াতে কোনটা ক্লোরোপ্লাস্টে কোনটা, এই দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। যে রেসপিরেশন গুলো চলে যাবে মাইটোকন্ড্রিয়াতে, আর ফটোসিনথেসিস গুলো চলে যাবে কোথায় বলো তো? সালোক হচ্ছে ক্লোরোপ্লাস্টে। ওকে, এবার আসো কোথায় কত অণু হচ্ছে এটিপি তৈরি হয় এটা নিয়ে যদি হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। গ্লাইকোলাইসিসে হচ্ছে 6 অণু, কয় অণু? 6 অণু। খেয়াল করো যে 4 অণু এটিপি তৈরি হচ্ছে, 2 অণু এটিপি তৈরি হচ্ছে। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় গ্লাইকোলাইসিসে নিট এটিপি কয়টা, অ্যান্সার করবা 2টা। যদি জিজ্ঞেস করা হয় গ্লাইকোলাইসিসে নিট এটিপি কয়টা, 2টা। গ্লাইকোলাইসিসে টোটাল 8 অণু এটিপি তৈরি হয়, তার মধ্যে 2টা ব্যয় হয় আর 6টা অবশিষ্ট থাকে। 2টা ব্যয় হয়, 6টা অবশিষ্ট থাকে। কিন্তু যদি প্রশ্ন বলে দেয় নিট কয়টা, নিট হচ্ছে 2টা। বইতে সরাসরি লেখা আছে, ওইভাবেই প্রশ্ন করে। নিট কয়টা? 2টা। আর টোটাল উৎপন্ন হয় কয়টা? 8টা। ব্যয় হয় কয়টা? 2টা। থাকে কয়টা? 6টা। নিট কয়টা? 2টা। ওকে, তারপরে দেখো অ্যাসিটাইল কোয়ে 6টা। অ্যাসিটাইল কোয়েতে কয়টা? 6টা এটিপি হচ্ছে তৈরি হচ্ছে। আর ক্রেব চক্রে কয়টা বলতো? 18 আর 4 22 আর 2 কত বলতো? 24। এটা প্রচুর পরিমাণে আসে, এটা কৃষির এক্স কোশ্চেন, যে হচ্ছে কোথায় সবচেয়ে বেশি পরিমাণে এটিপি তৈরি হয়। অ্যান্সার কিন্তু কি বলতো? ক্রেব চক্র। যে কোথায় সবচেয়ে বেশি পরিমাণে এটিপি তৈরি হয়, অ্যান্সার হচ্ছে কি বলতো? ক্রেব সাইকেল। এটা একটু মনে রাখবা। 1 অণু NADH2 সমান 3 অণু এটিপি, 1 অণু জিটিপি সমান 1 অণু এটিপি, 1 অণু FADH2 সমান হচ্ছে কি 2 অণু এটিপি। 1 অণু FADH2 সমান কি বলতো? 2 অণু এটিপি। ওকে, বইতে আরেকটা জিনিস আছে, প্রকৃত কোষী এবং আদিকোষী জীবের শ্বসনের স্থান। এই পার্থক্যটা বই থেকে একটু দেখো। প্রকৃত কোষী এবং আদিকোষী জীবের শ্বসনের স্থান একটু বই থেকে হচ্ছে দেখে নিও। ওকে, এবার আসো ফার্মেন্টেশন বা হচ্ছে কি বলতো? গাজন। ফার্মেন্টেশন বা হচ্ছে কি বলতো? গাজন। যে প্রক্রিয়া অক্সিজেন ব্যবহার না করে কোষের বাইরের শর্করা জাতীয় পদার্থকে অসময়ে ফার্মেন্টেশন বা গাজন বলা হয়। লুই পাস্তুর গাজন প্রক্রিয়ার হচ্ছে বিবরণ দেন। গাজন সম্পর্কিত হচ্ছে অধ্যয়নকে কি বলা হয় বলতো? জাইমোলজি বলা হয়। হচ্ছে কি বলা হয় বলতো? জাইমোলজি বলা হয়। আচ্ছা, কিভাবে পড়বা, কি পড়বা, আমাকে পড়াটা শেষ করতে দাও, আমি সব বুঝাই দিব। আমাকে পড়াটা শেষ করতে দাও, সব বুঝাই দিব। ওয়েবসাইটে কিভাবে এক্সাম দিবা, কিভাবে ক্লাস করবা, আমি সব বুঝাই দিব। ক্লাসটা শেষ করতে দাও, ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করো না, ঠিক আছে? এগুলো কথা তো আমরা ক্লাস শেষেও বলতে পারবো, তাই না? এগুলো কথা কি আমরা ক্লাস শেষেও বলতে পারবো।
ওকে, তাহলে জাইমোলজি বলতেছি। দেখো পাউরুটি শিল্পে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে পাউরুটি ফুলে যায়, ওই যে আমরা একটু বললাম। যেমন একটা ইস্ট আছে স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিস, এখান থেকে হচ্ছে একটা এনজাইম পাওয়া যায়, নাম হচ্ছে জাইমেস, ওই যে একটু আগে বললাম। এই জাইমেসের কারণে হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন বা গাজন ঘটে, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে পাউরুটি শিল্পে ব্যবহৃত হয়। ওকে, দুধের সাথে ল্যাক্টোব্যাসিলাস স্ট্রেপ্টোকক্কাস দুইটা ব্যাকটেরিয়া হচ্ছে তোমার 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 থেকে 5 ঘন্টা রেখে দিলে গাজন ঘটা দুধ থেকে কি দই তৈরি করে ফেলে। দুধ থেকে কি তৈরি করে? দই তৈরি করে ফেলে। দক্ষিণ পশ্চিম এশিয়ার কেফির, তুরস্কের তারহানা, স্ক্যান্ডিনেভিয়ার তিত্তি, এগুলো হচ্ছে তোমার এই টাইপের খাবার। ওকে, তারপর আসো যে অ্যালকোহল তৈরিতে ইস্টের সাহায্যে, এই যে আঙ্গুর থেকে ওয়াইন, আপেল থেকে সিডার, ধান থেকে স্যাক, সেঞ্চুরি প্ল্যান্ট থেকে মেসকাল, এগুলো একটু মনে রাখবা। বিভিন্ন ঔষধ তৈরি করা হয় এই প্রক্রিয়ায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাসিলাস মেগাথেরিয়াম নামক ব্যাকটেরিয়া চা এবং তামাক প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয়। বিভিন্ন ইস্ট এবং কতিপয় ছত্রাক, যেমন দেখো কি বলছে, পেনিসিলিয়াম অ্যাসপারজিলাস, তারপরে হচ্ছে পেরিকক্কাস সেরিভিসিয়া, আর হচ্ছে ব্যাসিলাস ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে মাংসজাত দ্রব্য তৈরি করে। যেমন দক্ষিণ আমেরিকার হচ্ছে কিওর হ্যাম, মাছ থেকে তৈরি জাপানে কাৎসুবিশি, এটা পরীক্ষায় আসতে পারে, এটা একটু ইম্পর্টেন্ট যে মাছ থেকে তৈরি জাপানে একটা খাবার বিখ্যাত, নাম হচ্ছে কি বলতো কাৎসুবিশি, আর দক্ষিণ আমেরিকার হচ্ছে কিওর হ্যাম। এগুলো একটু মনে রাখবা। এগুলো বেসিক্যালি হচ্ছে ওই গদ বাঁধা হচ্ছে পড়া আর কি, তোমাদের জন্য গদ বাঁধা হচ্ছে পড়া। এবার আসো শ্বসনিক হার, আমরা একদম শেষের দিকে চলে আসছি। শ্বসনিক হার বলতে আমরা যেটা বুঝি যে তোমার কি পরিমাণ অক্সিজেন গৃহীত হচ্ছে আর কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে, এটার অনুপাত। কি পরিমাণ অক্সিজেন গৃহীত হচ্ছে, কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে, এটার অনুপাতকেই বলা হয় কি শ্বসনিক হার। যেমন আমরা যদি দেখি গ্লুকোজের ক্ষেত্রে সবাত শ্বসনে শ্বসনিক হার হচ্ছে 1, গ্লুকোজের ক্ষেত্রে সবাত শ্বসনে হচ্ছে শ্বসনিক হার কত? 1। তারপরে যদি আমরা গ্লুকোজের ক্ষেত্রে অবাত শ্বসন দেখি, গ্লুকোজের ক্ষেত্রে আমরা যদি অবাত শ্বসন দেখি, এটা হচ্ছে কি ইনফিনিটি, অবাত শ্বসন কি হচ্ছে ইনফিনিটি। তারপরে সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? লেবুতে পাওয়া যায়। ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? আপেলে পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিড আর হচ্ছে ম্যালিক অ্যাসিড, এটা হচ্ছে 1.33। সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড 1 হচ্ছে কি বলতো 33। তারপরে দেখো পামিটিক অ্যাসিড, ওলিক অ্যাসিড 0.7 পামিটিক এটা হচ্ছে 0.7, আর হচ্ছে ওলিক অ্যাসিড হচ্ছে তোমার 0.7। ঠিক আছে, ওলিক অ্যাসিড হচ্ছে 0.7। এগুলো হচ্ছে একটু ভালো করে মনে রাখবে। এবারে টার্টারিক অ্যাসিড আছে 1.6। একদম শেষে চলে আসছি কিন্তু আমরা। টার্টারিক অ্যাসিড 1.6। শ্বসনিক হারটা কি? কি পরিমাণ অক্সিজেন গৃহীত হচ্ছে, কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে, এর অনুপাত। তাহলে গ্লুকোজের সবাত শ্বসনের শ্বসনিক হার কত? 1, অবাধে কত? ইনফিনিটি। সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড কত? 1.33। পামিটিক অ্যাসিড কত? 0.7। ওলিক অ্যাসিড কত? 0.7। টার্টারিক অ্যাসিড কত? 1.6। ওকে, তারপর আসো যে শ্বসনের প্রভাবক। কি প্রভাবক? ব্যস্তানুপাতিক। সমানুপাতিক জানার দরকার নাই। কার্বন ডাই অক্সাইডটা শ্বসনের ব্যস্তানুপাতিক প্রভাবক, কোষের বয়সটা শ্বসনের কি বলতো ব্যস্তানুপাতিক প্রভাবক। মানে কি বলতো, যে কার্বন ডাই অক্সাইডটা পরিমাণ যদি বেশি হয় শ্বসন কম হবে, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি হচ্ছে কম হয় তাহলে কি হবে বলতো শ্বসন, মানে উল্টা আর কি। আর কোষের বয়স যদি বেশি হয়ে যায় শ্বসন কি কমে যাবে। আর অপটিমাম তাপমাত্রা কত বলতো? 20 থেকে 35। অপটিমাম তাপমাত্রা কত? 20 থেকে 35। খেয়াল করো, শ্বসনের ব্যস্তানুপাতিক হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর হচ্ছে আমরা সালোক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক দেখছিলাম কিন্তু অক্সিজেন। খেয়াল করছো, সালোক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক অক্সিজেন, আর শ্বসনের ব্যস্তানুপাতিক হচ্ছে কি বলতো কার্বন ডাই অক্সাইড। শ্বসনের ব্যস্তানুপাতিক কি বলতো কার্বন ডাই অক্সাইড। অপটিমাম টেম্পারেচার 20 থেকে কত বলতো 35। সো এই হচ্ছে আমাদের ক্লাস। খুব বেশি কষ্ট হয়েছে? 2 ঘন্টাও লাগে নাই, কারণ শুরু করতে করতে 20-25 বেজে গেছে, এখন 12টা 16-তে এসে শেষ হয়েছে, মানে 2 ঘন্টা বলতে পারো আর কি। এবার সবকিছু বুঝিয়ে দিব যে কিভাবে পড়বা, কিভাবে কি করবা। তার আগে তোমরা বলো
যে ক্লিয়ার কিনা, ফিনিশ, বিশাল একটা চ্যাপ্টার ফিনিশ। এবার কিভাবে কি পড়বা আমি বলে দিব, কিভাবে কি পড়বা আমি এবার বলে দিব। সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে সবাই সবকিছু ক্লিয়ার কিনা। সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বিশাল একটা চ্যাপ্টার, ঠিক আছে, বিশাল একটা চ্যাপ্টার কিন্তু শেষ হলো। ওকে, ফিনিশড। আচ্ছা, ওকে, কারো কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা বলতে পারো। সো এরকম জোস জোস ক্লাস পেতে কিন্তু আমাদের কৃষি এবং গুচ্ছ ব্যাচে ভর্তি হওয়া লাগবে। নেটওয়ার্ক 4.0 তে ভর্তি হওয়া লাগবে এইরকম জোস জোস ক্লাস পেতে। বুঝতে পারছো? এরকম জোস জোস ক্লাস পেতে কিন্তু আমাদের ব্যাচে ভর্তি হওয়া লাগবে। এবার চলো কিভাবে পড়বা। প্রথমে যে ক্লাসটা দেখবা, যারা দেখে ফেলছো তারা তো দেখছোই, যারা দেখে নাই আর কি, ক্লাস দেখবা। এরপরে তোমার নোট বা স্লাইড, নোট বা স্লাইডটা দেখবা। এরপর মেইন বুক। মেইন বুক সবার জন্য ম্যান্ডেটরি না, মেইন বুক সবার জন্য না। যারা একদম টপ করতে চাও, যারা লোড নিতে পারবা তারা মেইন বুকটা দেখবা। যারা সবার জন্য মানে টপ করতে চাও তারা মেইন বুকটা দেখবা, ঠিক আছে? তুমি যদি এটা লোড না নিতে পারো দেখার দরকার নেই। এরপরে কি পড়তে হবে তোমার কোশ্চেন ব্যাংক। যেমন তুমি এগ্রির জন্য নেটওয়ার্কটা ফলো করবা, তারপরে গুচ্ছের জন্য নেটওয়ার্কটা ফলো করবা। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে সেগুলো সলভ করে ফেলবা, তারপরে আমাদের এখানে কি এক্সাম দিবা। আগামীকাল এটার উপর এক্সাম হবে, এক্সাম দিবা। এরপরে আবার রিভিশন করবা। এরপরে আবার কি রিভিশন করবা। এটা তোমার পড়ার প্রসেস, বুঝতে পারছো? এটা কি বলতো তোমার পড়ার প্রসেস। এই প্রসেস তোমাকে পড়তে হবে। ক্লাস, নোট, স্লাইড, তারপরে মেইন বুক সবার জন্য না। যারা লোড নিতে পারবা, যারা অনেক বেশি ভালো করতে চাও তারা পড়বা। আর এই মুহূর্তে তুমি যদি লোড না নিতে পারো, মেইন বই পড়ার দরকার নেই। তাহলে নোট, স্লাইড পড়বা, কোশ্চেন ব্যাংকটা পড়বা, যেমন নেটওয়ার্ক গাইড পড়বা কৃষির জন্য, গুচ্ছের জন্য নেটওয়ার্ক পড়বা, যারা রাজশাহীর জন্য আছে তারা রাবি নলেজ, এই টাইপের বইগুলো পড়বা। তারপর এক্সাম দিবা, তারপর কি বলতো রিভিশন দিবা।